চেতনা কি? আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক সাধকরা দীর্ঘ ভাবনা চিন্তা করেছেন। দুর্গা দালানে মাটির দেবী প্রতিমা এনে রাখলেই তিনি পূজিত হন না। ষষ্ঠীর দিন যথা সময়ে প্রাণ প্রতিষ্ঠা করলে মাটির প্রতিমা দেবোত্তীর্ণ হন বলে মনে করা হয়। ইন্দ্রিয়গ্রাহ্য যা কিছু অনুভব সেই গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় বহুদূর। রক্তমাংসের শরীর শুধুই অনুসমষ্টি নয়, মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার মতো দেবোত্তীর্ণ চেতন। ঈশ্বর মুচকি হাসলেন। আমাদের ভাব প্রকাশের মাধ্যম যা শব্দমালার সমষ্টি তাকে বাক্য বলে। স্কুল নামক প্রতিষ্ঠান আমাদের সেরকমই শিখিয়েছে, হিসেবের গোলমাল এখানেও। ভাত দে হারামজাদা শব্দবন্ধ ভাবের উদ্রেক করে, ব্যক্তি বিশেষে যা ভিন্ন। যে মুহূর্তে কবি রফিক আজাদ অন্য আরেকটি আপাত নিষ্পাপ শব্দবন্ধ জুড়লেন, তা না হলে মানচিত্র খাব, প্রাণ প্রতিষ্ঠা হলো, শব্দ ব্রহ্মত্ব লাভ করল, তিনি কবিতা হলেন। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, এর একটা স্টেটমেন্ট, মানব সভ্যতার স্লোগান। দুটি লাইন, মানব সভ্যতার লক্ষাতীত যুগের ইতিহাস, ম্যাজিক। লক্ষণীয় এটি দুটি লাইন, একটি লাইব্রেরি নয়। দৈবী মুহূর্তে শব্দেরা প্রাণ পায়। আপাত অচেতন শব্দবন্ধ আমাদের অবচেতনে নাড়া দেয়। দুটি চেতনা হয়তো একই তরঙ্গে আন্দোলিত হয়। আসুন আজকে একটা বিচিত্র বিষয় নিয়ে কথা বলি, কবিতার জন্ম। আমাদের অতিথি দুজনেই কবি, দুজনেই শিক্ষক, একজন ফিজিক্স, একজন বাংলা সাহিত্য। তাদের পার্সপেক্টিভ আশা করি এক এক রকম হবে। আমরা দুই রকম একটা পার্সপেক্টিভ নিয়ে একটি বিষয়কে দেখি। তাদের ভাবনা চিন্তার গভীরে ঢুকে দেখি আমরা এর কোনো হদিশ পাই কিনা। কবিতায় ডুব দিই, আসুন। প্রফেসর পাল আর প্রফেসর মুখোপাধ্যায়, আমরা এই জায়গা থেকে আপনাদের কাছে ছেড়ে দেবো। দেখা যাক আমরা আলোচনাটা কোন দিকে নিয়ে যেতে পারি। আমি শুরু করি সত্য। হ্যাঁ, তুমি করবে, তুমি সিনিয়র, প্রথম ফেস তুমি করবে। হ্যাঁ, ওইটা এমন একটা জিনিস যেটা একবার হয়ে গেলে সারা জীবনেই একই রকম থেকে যায়। আরো অনেক কিছু বদলায়, কিন্তু এইটা আর বদলায় না। বেশ, হ্যাঁ, শিলা, একটা কথা বলে দিই। তুমি এই যে বললে না যে দুরকম দৃষ্টিকোণ থেকে দেখা হবে, যেহেতু আমরা দুজনে, আমি এবং সত্য দুজনের বিষয় আলাদা, সেটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে আমি আর সত্য কিন্তু একসঙ্গে কবিতা লিখতে শুরু করেছি বলা যেতে পারে। মানে আমি সত্য থেকে একটু বয়সে বড় বলে একটু আগে শুরু করেছি, কিন্তু আমি আর সত্য একই স্কুলে পড়তাম। সত্য আমার চেয়ে 4 বছরের ছোট ছিল। তো কাজেই আমি যখন শুরু করেছি তখন হয়তো সত্য খুবই বাচ্চা ছিল, কিন্তু তারপরে একটু বাদেই সত্য যখন বড় হয়ে গেল, ওর গোপের রেখা দেখা দিতে শুরু করলো, তখন থেকে আমরা দুজনেই, এবং সত্যি কথা বলতে আমরা তিনজনে আসলে, মানে আমি এবং আমার ভাই, আমার পরের ভাই, আমার মেজো ভাই পল্লব বরণ পাল, সে ছিল আমার থেকে 3 বছরের ছোট, অর্থাৎ 70 আগের বছরের স্কুলের। তো এই তিনজনে মিলে মোটামুটি একসাথে কবিতা লিখেছি। কাজে একদিক থেকে দেখতে গেলে আমার এবং সত্যর যেমন একটা বিরাট তফাৎ আছে, তেমনি আবার আরেক দিক থেকে দেখতে গেলে অনেকটা আমরা একই ঘরানার লোক, একইভাবে তৈরি হয়েছি। যাই হোক, সে যাই হোক না কেন, সন্দেহ নেই, কোনো হ্যাঁ সন্দেহই নেই এতে। সেই যাই হোক না কেন, এবং 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 এটা শুধু ইতিহাস নয়, এটা এখনো, মানে সত্য একটা কবিতা লিখলে আমার একটা ফোন আসে, পলাশদা একটা লিখেছি, একটু সময় হবে? এবং আমিও, আমার অবশ্য কবিতা লেখা হয় হয়তো 2 বছরে একটা, কিন্তু লিখলে সেটা সত্যকে শোনায়। যাই হোক, যাই হোক, বেশি আর গদ্যে কাজ নেই, আমরা একেবারে কবিতায় চলে আসি। কবিতা দিয়েই আলোচনা শুরু হোক।
তা আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে আমাদের দুজনেরই কয়েকটা করে কবিতা, আমাদের দুজনেরই লেখা আর কি, কয়েকটা করে কবিতা আমরা পড়ব এবং তারপর সেইটার ভিত্তিতে খানিকটা আলোচনা হবে। কি কি আলোচনা হবে তা আমরাও জানি না, দেখা যাক। মানে আমার কবিতা শুনে সত্য কি বলবে, যদিও এই কবিতাগুলো সবই ওর আগে দেখা এবং সত্যর কবিতাগুলো আমার সবই আগে দেখা, তবু এই মুহূর্তে ও কি বলবে তা আমি জানি না, কিন্তু সেটাই তো মজা। আমি তাহলে প্রথম কবিতাটা শুরু করি। করো। এই কবিতার নাম হচ্ছে জবানবন্দি। ধর্মাবতার এই সবিনয় নিবেদন আমি সমস্ত জীবন ধরে করে গেছি অনেক বোকামি। আত্মপক্ষ সমর্থনে এটুকু বলতে শুধু দিন, জীবনে ভুলেও আমি কবিতা লিখিনি কোনোদিন। পড়েছি হলফনামা, সত্য বই মিথ্যা বলবো না। কোনো পরিস্থিতিতেই যে কবিতা লেখার বাসনা জাগেনি এমন নয়, কিন্তু আমি মন শক্ত করে লিপিবদ্ধ করে গেছি এই জীবন গদ্যের অক্ষরে। সকালে গদ্যের থলে হাতে আমি ছুটেছি বাজারে, দুপুরের কর্মক্ষেত্রে, সন্ধেবেলা ক্লান্ত সংসারে। গদ্যের পসরা আমি সাজিয়েছি রাতের টেবিলে, নিদ্রায় পড়েছি ঢুলে দিনগত গদ্যক্ষয় হলে। এর মধ্যে মাঝে মাঝে কবিতা দিয়েছে হাতছানি, তবুও কখনো আমি স্বপ্নেও কবিতা লিখিনি। 14 লাইনের কবিতা, সনেট। হ্যাঁ বলো সত্য। সনেটটা তুমি বলে দিয়ে দেবে, এখন আর বলার নেই, আমি সনেট সব প্রসঙ্গটা তুললাম। কিন্তু কিন্তু তুমি একটা বড় বিপদে ফেলে দিয়েছো আমাকে। আমাকে দিয়ে একটা অসৌজন্যমূলক কাজ এই সকালবেলা তুমি করাচ্ছ। আমি বারণ করেছিলাম, তুমি শোনোনি। এটা তাস খেলা, জানো তো, স্পেড চার্জ করে খেলা শুরু করা, এটা মানে অসৌজন্যমূলক। কিন্তু তা সত্ত্বেও আমি তো তোমার একজন খুব বড় অ্যাডমায়ার, মানিয়ে যাবে সমস্ত ব্যাপারটা। দেখো, তুমি এখানে একটা কৌতুকময় মিথ্যে কথা বলে ফেললে। তুমি জবানবন্দি দিচ্ছ, তুমি বললে যে কবিতা লেখনি কোনোদিন, অথচ কবিতা তো আমাদের আগে তুমি লিখেছো এবং তুমি কবিতাই লিখো। তুমি বরং অন্য কিছু লেখনি। জ্ঞান এবং বিজ্ঞান চর্চা তোমাকে কবিতার জগৎ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এই আমার কাছে মানে আমার সহ্যের মধ্যে নয়, কিন্তু অনেক কিছুই তো মানুষ সহ্য করে, আমিও করি, কিন্তু তুমি কি করে সহ্য করো এটা আমার খুব অবাক লাগে। এটা এক নম্বর কথা। তুমি একটা কৌতুকপূর্ণ মিথ্যে কথা বললে, আবার সনেট লিখে বললে, একটা অভিজাত মানে কবিতা মাধ্যম। দু নম্বর, তোমার দ্বিতীয় কথাটা, 2 নম্বর কথাটা বলার আগে এটা সম্বন্ধে আমি একটু মন্তব্য করে নিই। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আসলে এই যে তুমি বললে জ্ঞানের জগৎ ছিনিয়ে নিয়ে গেল, আসলে এই অন্য যে জগৎটায় আমি বিচরণ করি, মানে ধরো পদার্থবিদ্যার জগৎ, এটাকে আমি কবিতার জগতের থেকে খুব একটা আলাদা করে ভাবি না। বরং আমি আমার ছাত্রছাত্রীদের বরং এইরকম উপদেশ দিই যে যদি ভালো গবেষণা করতে চাও তাহলে খুব বেশি করে কবিতা পড়ো। কেননা কবিতা মানুষের কল্পনাকে যেভাবে যেভাবে একটা মুক্তি দেয়, যেভাবে একটা অবয়ব দেয়, সেটা অন্য কোনোভাবে হয় না, একমাত্র বিজ্ঞানের গবেষণা ছাড়া। সুতরাং বিজ্ঞানের গবেষণায় ঢুকতে গেলে কবিতা ভালো করে পড়ো, কারণ সেইভাবে তোমার মন তৈরি হবে। ম্যাজিক রিয়েলিজম। এটা খুব ভালো বলেছো পলাশ, এভাবে ভাবিনি। ভাবিনি মানে এভাবে অনুভব করেছি, ভাবিনি। এটা এটা বাইরের কথা। দ্বিতীয়ত তুমি যে বললে মিথ্যে কথা বলেছি, সেটা মোটেই অসৌজন্যমূলক নয়, কিন্তু এটা তো সত্যিই মিথ্যে কথাই তো, মানে সত্যি সত্যি মিথ্যে কথা। এই বাক্যটা কিরকম? রবীন্দ্রনাথ বলেছেন না, ধর্মাবতার সত্য বলিব মানাইয়া বলিব। এটা সম্ভবত পঞ্চভূতে আছে। যাই হোক, তো ঠিক আছে। না, ব্যাপারটা কি জানো, আসলে ঘটনাচক্রে এমন হয়ে গেছে যে এখন লোকে আমাকে, মানে আমি বাংলা অন্তত যা লিখি সেটাকে আমাকে মোটামুটি প্রবন্ধ লেখক বলেই চেনে। এবং মানে একটা পত্রিকা আমার কাছ থেকে লেখা চেয়েছিল, তাদেরকে আমি একটা কবিতা পাঠিয়েছিলাম,
তাতে তারা আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছিল যেন মানে আমি তাদেরকে মানে মানে গোবর খেতে বলেছি এরকম একটা ভাব করেছিল। তোমরা আমার ছোটবেলার বন্ধু বলে জানো, কিন্তু অনেকে হয়তো জানেই না। সেই জন্য আমার মনে এরকম একটা ভাব এলো যে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা মানে আপনি কি কখনো মানে কবিতা টবিতা লিখেছেন, তাহলে আমি কি বলবো তাকে। এই কথা ভাবতে ভাবতে আমার মনে হলো যে আমি যে কবিতা লিখিনি সেটাও হয়তো কবিতার আকারেই বলা সম্ভব। মানে সেই ভাবনা থেকে মানে এইরকম তাও প্রশ্ন আবার এলে সনিট আকারে বলেছো। সেই যাই এটা হোক, আচ্ছা, এবার তোমার দ্বিতীয় এটা কথাটা বল। দ্বিতীয় কথা, 1 নম্বর আমি একটু তোমাকে অন্যভাবে বলি, কারণ এই আলোচনাটা তো আমারও লাভ হচ্ছে। সেটা হচ্ছে এই যে তুমি যেভাবে বললে যে বিজ্ঞানকে আর কবিতাকে তুমি আলাদা করে দেখো না, এটা না অনুভবের মধ্যে অবশ্যই তুমি বলার পরে মনে হলো হ্যাঁ তো সত্যি তো তাই, কিন্তু এভাবে চিন্তা করিনি সচেতন ভাবে। আমি দেখেছি যে আমাকে যদি বলো, আমি বিজ্ঞান, শিল্প, সাহিত্য, খাওয়া দাওয়া, এমনকি জুতো পালিশ, এই কোনোটাই না আমার সঙ্গে কবিতার বাইরে না, সমস্ত রিলেটেড লাগে। সেখানে কবিতার ফর্মে তুমি কবিতা কম লেখো, এই দুঃখটা হয়তো হয়, এই দুঃখটা আমার চলে গেল। আর 2 নম্বর, দেখো এই কবিতায় আমি যদিও এর সৌন্দর্যটা আমার মতো করে ব্যাখ্যা করতে পারি কবিতার সনেটের, কিন্তু তুমি কিভাবে দেখো এটা আমি করার জন্য তোমাকে আমি স্পেস চার্জ করছি। সেটা হচ্ছে তোমার এই এই কবিতার ধরো 1, 2, 3, 4টে জায়গায় অসিদ্ধ, একটা জায়গায় 3টে জায়গায় তো অসিদ্ধ মিল, বা কবিতার ছন্দের ভাষায় যাকে অনুত্তম মিল বলে। দেখো বলবোনার সঙ্গে বাসনার মিল হয় না পলাশদা, আইনত হয় না, মানে সছিদ্ধ মিল এটা না, অসিদ্ধ মিল এটা অনুত্তম মিল। রাতের টেবিলের সঙ্গে হোলের মিল হয় না, হাতছানির সঙ্গে লিখিনি মিল হয় না, ধরো এটা রয়েছে। এবং দেখো শুধু দিন, আত্মপক্ষ সমর্থনে এটুকু বলতে শুধু দিন, জীবনে ভুলেও আমি কবিতা লিখিনি কোনো দিন। এই যে দুটো দিন দিন তুমি মিল আনলে, আমার কিন্তু কবিতাটা ভালো লেগেছে, কারণ তোমার গলায় শোনান, আমি তো তার আগেও অনেকবার পড়েছি, আমার ভালো লাগার কারণ আমি জানি। কিন্তু তুমি এই অসিদ্ধ মিলগুলো, তোমার মতো একজন সচেতন মানুষ, শুদ্ধতাপন্থী, এই শব্দটা তোমার, শুদ্ধতাপন্থী, তোমার মনে আছে পাঠ্য একবার বলেছিল, তুমি কতকগুলো আমার ভুল ধরেছিলে, পাঠ্য বলেছিল যে আপনি কানে ফিল্টার লাগিয়ে নিন। হ্যাঁ, আমি পাঠ্য একবার বলেছিলাম, আমি ভুলভাল হিন্দি বলছিলাম, তুমি বলছিলে যে তুমি তখন শুদ্ধতা ধরাচ্ছিলে, তখন পাঠ্য বলে যে আপনি কানে ফিল্টার লাগিয়ে শুনুন, কারণ জমবে না না হলে ব্যাপারটা। হ্যাঁ, তা আমি আমার মধ্যে, তুমি এই ব্যাপারটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো? আর আমার ব্যাখ্যা যদি না জানতে চাও, দরকার নেই, কিচ্ছু দরকার নেই, তোমার ব্যাখ্যাটাই আজকে শুনুক না মানুষেরা। হ্যাঁ, আহ, আহ, দু রকমের কথা তুমি বললে। একটা হচ্ছে ওই তৃতীয় চতুর্থ লাইনে আত্মপক্ষ সমর্থনে এটুকু বলতে শুধু দিন, জীবনে ভুলেও আমি কবিতা লিখিনি কোনোদিন। এটা দুটো দিন কিন্তু দুটো আলাদা শব্দ, মানে একটা একটা ক্রিয়াপদ আর একটা একটা বিশেষ্য। হ্যাঁ, কাজে দুটো আলাদা শব্দ যদি একই হয় সেটাকে আমি অনুত্তম মিল বলি না, যদিও আমি তো বাংলার অধ্যাপক নই। এটা অনুত্তম মিল না, এটা যে এটা একটা সৌন্দর্য, এটা একটা প্রয়োগ, এটা একটা সৌন্দর্যগত প্রয়োগ। আমি তোমাকে তোমার, তুমি কিভাবে করেছো বললে আমি খুশি। বেশ, আচ্ছা। এটাকে আমি দোষ হিসেবে ধরিনি। অন্য যেগুলোর কথা তুমি বললে, দেখো শ্রীলয়, বাংলার মাস্টার মশাই কিরকম ধরেছে। হ্যাঁ, মানে বেশ শখ শখ বজ্র আটুনি দিয়েছে। না, এটা মানে মানে এটা বলবার কিচ্ছু নেই। মানে তুমি যা বলেছো সেটা একদম ঠিক। মিলের সংজ্ঞা কি, এটা হচ্ছে তার প্রশ্ন, তাই তো? মানে আমরা নিশ্চয়ই যে কেউ এই ব্যাপারে একমত হব যে আমি যদি শেষ দুটো লাইন এইভাবে লিখতাম, এর মধ্যে মাঝে মাঝে কবিতা দিয়েছে হাতছানি, তবুও স্বপ্নেও আমি কোনোদিন লিখিনি কবিতা, তাহলে যা হতো তার থেকে আমি যা লিখেছি স্বপ্নেও আমি কোনোদিন কবিতা লিখিনি, না কখনো আমি স্বপ্নেও কবিতা লিখিনি, এতে একটা মিলের আভাস নিশ্চয়ই মনের মধ্যে আসছে, যেটা শেষে কবিতা দিয়ে শেষ হলে যা হতো তার চেয়ে বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে মিল বলতে কি বোঝায়। বাংলায় মিল ব্যঞ্জনান্ত মিল হতে পারে আর স্বরান্ত মিল হতে পারে। এই ক্ষেত্রে যেগুলো, সেগুলো সবই তুমি যা বললে সেগুলো সবই স্বরান্ত মিলের উদাহরণ, কেননা সবকটারই শেষে একটা স্বরধ্বনি আছে, তাই তো? এখন যেখানে বাংলায় ব্যঞ্জনান্ত মিল হয় সেখানে আমরা চাই যে শুধু শেষকালের ব্যঞ্জনটা নয়, তার আগের স্বরধ্বনিটাও সমান হবে।
তাই তো? সত্য আমি ঠিক বলছি তো? যেমন ধর, আমি যদি বলি তৃষ্ণার্ত হইয়া আমি চাহিলাম জল, তাড়াতাড়ি এনে দিল এক বাটি তেল, তাহলে মিল হবে না, যদিও দুটোরই শেষে ল আছে। কেন মিল হবে না? তার কারণ হচ্ছে ওই লয়ের ঠিক আগের যে স্বরধ্বনিটা সেটা সমান নয়। তাই জন্য কালের সঙ্গে খাল মিল হবে বা গাল মিল রাইট, হবে, চাল রাইট, মিল হবে, কিন্তু রাইট, কালের সাথে কুল মিল হবে না। তাই ঠিক, তো? এটা ঠিক। হচ্ছে ব্যঞ্জনান্ত মিল। হ্যাঁ, স্বরান্ত মিলের বেলায় আমাদের চাহিদাটা আরেকটু বেশি। স্বরান্ত হুম, মিলের বেলায় আমরা সত্য তুমি যেটাকে উত্তম মিল বলবে, সেটা হচ্ছে শেষকালের হ্যাঁ, স্বর, তার আগের একটা ব্যঞ্জন, তারও আগের একটা স্বর, মানে তিনটে মিলতে হবে। হুম, হ্যাঁ, হুম, যেমন এই আমির সঙ্গে বোকামি মিল হয়েছে। হুম, হ্যাঁ, হুম, এটা শেষকালের স্বরটা হচ্ছে ই, তার আগে ম হ্যাঁ, আছে, তার আগে একটা আ আছে। এই সব রাইট, কটাই মিলে গেছে। হ্যাঁ, এখন এইটা হচ্ছে উত্তম মিল, এবং এটা যদি না হয় সেটা অনুত্তম মিল, এবং সেক্ষেত্রে আমার যেগুলো অনুত্তম মিল, এটা নিয়ে খুব তর্ক নেই। এটা এটা অঙ্কের হিসেব, এটা নিয়ে কোনো হ্যাঁ, তর্ক নেই। এখন তবে এটা ঠিক যে অনুত্তম মিল কবিতায় অনেক জায়গায় ব্যবহার হয়, মানে এটা যে এমন একটা পরিত্যাজ্য ব্যাপার তা নয়। এখন মানে এটা সবাই ব্যবহার করেছেন, মানে রবীন্দ্রনাথের থেকেও আমি পর্যন্ত এরকম উদাহরণ দিতে পারি, যদিও কম, খুব রবীন্দ্রনাথে খুব কম, পাবেই না, রবীন্দ্রনাথে খুব। পাবেই না, আমি খুব কম। একটা উদাহরণ আমার এক্ষুনি মাথায় আসছে, বলো, কর্ণকুন্তী হ্যাঁ, সংবাদের শেষ 4 লাইন যদি তুমি দেখো। হ্যাঁ, বলো, আহ, কি বলছেন? আজও আজও ত্যাগো জননী, দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, শুধু হ্যাঁ, এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, হুম, জয়লোভে যশলোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। এই যে বলো, পরের সঙ্গে মোরের মিল হলো, এটা কিন্তু হ্যাঁ, অনুত্তম। হ্যাঁ, এবং এখন এই মিল নিয়ে যে কি বলবো, মানে পরীক্ষা নিরীক্ষা আরো বেশ কিছু দূর এগিয়ে গেছে। তার কারণ হচ্ছে এখন অনেকে আবার এমনকি শেষ যে ধ্বনিটা, সেটাও হ্যাঁ, মিল নেয়। শ্রীজাতর বহু কবিতায় তুমি হ্যাঁ, দেখবে, নিশ্চয়ই, নিশ্চয়ই। ওটা একটা নতুন, যেমন ওইটার প্রতি ওটার ইউনিকনেস, এটা কিন্তু শ্রীজাত প্রথম করেনি। আমি ওই শ্রীজাত ধরনের মিল আমি রবীন্দ্রনাথ থেকে অনেক খুঁজে বার করে দেখিয়ে দেবো, আছে। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথকে নয়, ও শ্রীজাত এই মিলটাকে না দাঁড় করিয়েছে। যেমন তুমি কি ঠিক মনে করো পেত্রাক প্রথম সনেট লিখেছেন? লেখেননি। পেত্রাকের আগে সনেটের ঐতিহ্য ছিল। পেত্রাক সনেট মাধ্যমটাকে একবারে দাঁড় করিয়ে দিয়েছেন। যেমন প্রতিষ্ঠা শ্রীজাত করেছে। হ্যাঁ সবচেয়ে বড় কৃতিত্ব যে ও ওই যে ধ্বন্যাত্মক মিল, হ্যাঁ, হ্যাঁ এই যে খুঁজে বার করা যে ধ্বনিগত মিল আর গোল গোল মিল নয়, এটাকে খুঁজে বার করে প্রতিষ্ঠা দেওয়া, এটা কিন্তু শ্রীজাত করেছে। কিন্তু এটা রবীন্দ্রনাথের মধ্যেও আছে, মানে রবীন্দ্রনাথ এটা সাহস করতে পারেনি, সময় পারমিট করেন। রবীন্দ্রনাথ তো গদ্য কবিতা লেখার সময় সাহস করতে পারেনি। সত্যেন্দ্রনাথ দত্তকে বলেছিল তুমি লেখো, সত্যেন্দ্রনাথ তো ভয় পেয়ে লেখেননি। রবীন্দ্রনাথ গদ্য কবিতা লিখেও দেখিয়েছি। রবীন্দ্রনাথ এই জিনিসটা কিন্তু সচেতন ভাবে বুঝে গেছিলেন। আমি তোমাকে রবীন্দ্রনাথের একটা উদাহরণ দিচ্ছি, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, আমার লাজ ও ভয়, আমার মান ও অপমান, সুখ দুঃখ ভাবনা। এটা কিন্তু রবীন্দ্রনাথ মিল দিচ্ছে। রবীন্দ্রনাথের এরকম তুমি গানে টানে পাবে, অন্যখানে পাবে না, পাবে না। কর্ণকুন্তী সংবাদেরটা আমি তোমার সঙ্গে একমত হলাম না, বা হলেও এটা আমার ব্যাখ্যা আছে, এটা কিভাবে তলিয়ে যাচ্ছে। তোমার কবিতায়ও সেই সৌন্দর্যটা আছে, সেটা নিয়ে না তোমার কবিতায় এই মিলগুলো কেন দোষের নয় আমাকে বললে আমি ব্যাখ্যা করতে পারবো। এইটা না তোমার আমার যেন মনে হচ্ছে এটা অক্ষরবৃত্ত মনে হচ্ছে। যদি অক্ষরবৃত্ত ছন্দ না এরকম ভাবে একটা জিনিসকে বইয়ে নিয়ে বার করে দেয়, এরও একটা সৌন্দর্য আছে। গোলমিল দিলে না সব ছন্দে এটা চলবে না। এই যে হ্যাঁ, এটা যেমন আবার কখনো দরকার হয়ে পড়ে। যেমন যতীন্দ্রনাথ সেনগুপ্ত বলেছেন যে চেরাপুঞ্জি থেকে একখানি মেঘ ধার দিতে পারো কবি সাহারার বুকে। দেখো ঠিক থেকের সঙ্গে বুকের মিল হয় না, কিছু ঠিক যায় ঠিক আসে না, কিছু ঠিক। যায় আসে না। ওই লাইনটার মধ্যে এত ভয়ঙ্কর মেসেজ, ইউনিকনেস এবং সৌন্দর্য আছে। আমরা অন্য প্রসঙ্গে চলে যাই, বলা যায়। বেশ, এবার তুমি তাহলে তোমার একটা কবিতা পড়ো। আমার একটা কবিতা পড়ছি, আমার এই কবিতার নাম আমায় তুমি। আমায় তুমি ডাক দিয়েছো পাপ করাবে বলে, তাও দিয়েছি সারা। তবে আমি প্রেমিক নাকি পাপী? ভালোবাসায় যেই ধরেছে ঘুণ, আমার হাতে তোমায় তুমি করিয়েছিলে খুন।
তাও করেছি আমি, তবে আমি প্রেমিক নাকি খুনি? হুম, সুন্দর। এটা তো বেশ তোমার অনেক দিনের পুরনো কবিতা, আমার মনে আছে। এটাও তুমি সেরকম লিখে লিখে হ্যাঁ, আমাকে প্রথম শুনিয়েছিলে। হ্যাঁ, সত্যি আমি তোমার এই কবিতাটা সম্বন্ধে একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা বলো। হয়তো আগে কোনোদিন করিনি। যে হ্যাঁ, দেখো এই 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 আমরা যদি কবিতার একটা পর্যায় বিভাগ করি, মানে হ্যাঁ, গীতবিতানে যেরকম পূজা, প্রেম, প্রকৃতি এরকম ভাবে পর্যায় আছে, সেরকম ভাবে যদি করি, তাহলে এটা নিশ্চয়ই প্রেম পর্যায়ে গিয়ে পড়বে, তাই তো? হ্যাঁ, প্রেম পর্যায়ে পড়বে। এরোটিক এখন কবিতা হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, পড়বে, বেশ, পড়বে। তুমি যেটা বলছো ঠিক, ঠিক। এখন প্রেম, প্রেম তো একটা বেশ মানে পবিত্র ভাব, মানে তার মধ্যে তো সেইটার অনুষঙ্গে তোমার এত পাপ অপরাধের কথা মাথায় এলো কেন? এটা আমার একটু বেশ হঠাৎ এখন কবিতাটা শুনে মনে হচ্ছে তোমাকে প্রশ্নটা করা যাক। হ্যাঁ, করা যায়। দেখো পলাশদা, আমার এই কবিতায় শুধু নয়, আমার অন্য কবিতাও দেখবে, বাইবেল চিরকাল বলে আদম ইভের ভুলে জন্মের মূলে পাপ আছে, কবিতাও তোমার পড়া। হুম, হ্যাঁ, আমারই লেখা। আসলে আমি না পলাশদা, বাইবেল আমি আমার প্রিয় গ্রন্থ। বাইবেল আমি খুব অনেকবার পড়েছি, এখনো পড়ি। হুম, বিশেষ করে ওল্ড টেস্টামেন্টও পড়ি, নিউ টেস্টামেন্টের গসপেল গুলো আমি একবার পড়িনি, অনেকবার পড়েছি। যার ফলে মানে এই যে এটা তো ওল্ড টেস্টামেন্টের ব্যাপার, যে প্রাইমারি সিন বা অরিজিনাল সিন মানুষ ঈশ্বরের আদেশ অমান্য করে করেছিল। আমি যে ঈশ্বরে বিশ্বাস করি সেটা বড় কথা নয়। আসলে মনে রাখবে, বৈজ্ঞানিক সত্য, পৌরাণিক সত্য, এর দুটো তফাৎ আছে। বাইবেল পৌরাণিক সত্য। হ্যাঁ, আবার তুমি যখন ভগবান আছে কি নেই বিচার করে যদি এরকমই প্রমাণ করে নেই, এটা বৈজ্ঞানিক সত্য। প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে এই ভগবান যে কনসেপ্ট, এটাকে ঘিরে এমন এমন অনেক কিছু সত্য থাকে যেগুলো কিন্তু সত্য, যেগুলোকে তুমি ছড়িয়ে ফেলতে পারবে না। সেরকম আমার আমার ভেতরে ওই বাইবেলের চিন্তা, যে পাপ বোধ, এটা আমার ভিতরে এই অর্থে পাপ চেতনা প্রেমের কোন সঙ্গে এসেছে। এমনি কিন্তু আসেনি, দেখবে প্রেমের অনুষঙ্গে। বাইবেল চিরকাল বলে আদম ইভের ভুলে জন্মের মূলে পাপ আছে, তবুও বহতা বায়ে নিঃশেষ নিতে ভালো লাগে। প্রেম ডাকছে, প্রেম আমাকে হাঁটতে দিচ্ছে না, আমি আমার সমস্ত কিছু ভেঙে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছি, অথচ একটা পাপ বোধ রয়েছে। এইটা আমাকে খুব কুড়ে কুড়ে খেয়েছে আমার প্রথম জীবনে। আমি কোনো সিদ্ধান্তে এখনো আসতে পারিনি, তখন আসিনি। তুমি বরুণ কাকুকে চেনো, বরুণ কাকু তখন হুম, বেলগাছিয়ায় থাকে, তখন পার্ক হুম, সার্কাস থেকে 33 নম্বর দোতলা বাস ছাড়। আমি তো হুম, দোতলা বাসে বসেছি, দোতলাই বসেছি, কলকাতা দেখতে দেখতে যাব, বরুণ কাকুর বাড়ি যাবো। তো হলে কি হবে, আমার মাথায় ওইদিকে 33 চলেছে বাইক পাড়া, আমি নামলাম না পলাশদা। আমার কাছে কলমও ছিল না, আমার গোটা কবিতাটা মাথায়। আমি ফিরে চলে এলাম ওই বাসে, কবিতার লাইন হারিয়ে যাবে। তারপরে এসেই আমি এই কবিতাটার কোনো এডিটিং নেই, জানো তো, যেরকম ভাবে হুম, পেয়েছি সেরকম ভাবে লিখেছি। এবং এক অধ্যাপক, এই কবিতাটা আমি আজকে পড়তাম না, আমি পরবর্তী এই কবিতাটা আমি নেগলেক্ট করে রেখে দিয়েছিলাম, কারণ অনেক আগে লেখা কবিতা বলে। হঠাৎ এক অধ্যাপক সুজিত ঘোষ, খুব নামী অধ্যাপক, খুব নামী সমালোচক, তিনি আমাকে একদিন ফোন করে বলছেন, কবিতাটা বইটা প্রেজেন্ট করেছেন, বলছি সত্য, এই কবিতাটা শুনিয়ে বলছেন তুমি প্রেমিক পাপি, না তুমি প্রেমিক খুনি না পাপি? আমি বললাম, আমি তখন বললাম, সুজিত দা আমি কি প্রেমিক নই? বলছে তোমার বৌদি কি বলছেন শোনো। কি বৌদি বলছে তুমি একই সাথে প্রেমিক, পাপি এবং খুনি। হ্যাঁ, আমার আমার তখন বুঝলাম যে কবিতাটা আমার নিশ্চয়ই জোর আছে, নাহলে হঠাৎ এরকম ভাবে। তারপর থেকে আমি কবিতাটাকে বাইরে আনতে শুরু করেছি। এই তোমাকে আমি বললাম। খুব ভালো। হ্যাঁ, রূপমা যেটা বলতে চাইছে বল। হ্যাঁ, 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 বলুন। আমার শুধু একটা চন্দ্রবিন্দুর একটা গানের লাইন মনে পড়ে গেল, এই প্রেম আর পাপ এই এই নিয়ে কথা হচ্ছে বলে, মনে পড়ে যে যায় কত গান থাকে। আলতো মাখছি কলেজ শিশুর পাপ। বলা যায় তোমার পরের কবিতায় কি আমরা যেতে পারি এখন? তাই যাওয়া যাক। পরের কবিতাটার নাম হচ্ছে অন্ধকারে সারা রাত। অন্ধকারে সারা রাত বৃষ্টি পড়ছিল, সবাই ঘুমিয়েছিল, রাজা ও ভিক্ষুক। একটা শিউলি গাছ কেবল রাত্রিভর বৃষ্টিতে ভিজে ভিজে
ফোটাচ্ছিল ফুল, আর কিছু নেই, শুধু অন্ধকারে বৃষ্টি পড়ছিল। শেষ। এই কবিতাটা পলাশদা, আমি কবিতা ভীষণ অসংখ্য কবিতা আমি পড়েছি, খুব ভালো না কবিতাটা ছিলয়? হ্যাঁ খুব হ্যাঁ আমার আমার আমারও আমি অনেক কবিতা পড়েছি, অনেক বড় বড় কবি, ছোট ছোট কবি, বড় কবি ছোট হয় না, কিন্তু আমার না প্রিয়তম কবিতা, আমার এই বয়স অব্দি প্রিয়তম কবিতার মধ্যে এটা একটা কবিতা। দেখো, পলাশদা, ভালো একটা পুরস্কার পেয়ে গেলাম, রবীন্দ্র পুরস্কার মতো সত্যপ্রিয় পুরস্কার। এই কবিতাটা কেন ভালো লাগে আমাকে বললে আমি বলতে পারবো। তার আগে পলাশদা, এই কবিতাটা তুমি কিভাবে লিখেছিলে এটা যদি আমাদের একটু শোনাও। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা সেটা সত্যি বলতে সমস্ত কবিতা ঠিক কিভাবে লিখেছিলাম, কখন লিখেছিলাম, এগুলো মনে নেই, কিন্তু এইটার ব্যাপারে আমার মনে আছে। যেমন সত্য, তোমার আগের কবিতাটার ব্যাপারে মনে আছে, ৩৩ নম্বর বাসে বসে বসে। হ্যাঁ, এই কবিতাটার ব্যাপারে আমার সেরকম একদম পরিষ্কার মনে আছে, এবং মানে চোখ বুঝলে এবং অনেক সময় চোখ না বুঝলেও আমি এই 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 ব্যাপারটা, এই ঘটনাটা যেন চোখের সামনে দেখতে পাই। সেটা হচ্ছে যে তোমার তো আমাদের বাড়িটা মনে আছে, সেই বাড়িটার পেছন দিকে আমার শিউলি আমার গাছটা মা, কি মনে আছে? হ্যাঁ সেই আমার, হ্যাঁ সেটা ওদের সুবিধার জন্য বলছি, বা যারা সেই বাড়িটা দেখেনি তাদের সুবিধার জন্য বলছি। আমার মা একটু বাগান করেছিলেন, মানে একটা ছোট্ট উঠোন মতন ছিল, সেখানে এক পাশে মা একটু বাগান করেছিলেন। সেই বাগানের এক কোণায় একটা শিউলি গাছ ছিল। আচ্ছা, এইটা হচ্ছে আগের থেকে জেনে রাখতে হবে, যেটা সত্য জানতো, আমি অন্যদের জন্য বললাম। এই কবিতাটা আমি যখন লিখেছি তখন আমি কলেজে পড়তাম, এবং অনেক সময় আমি বেশ রাত্রির জেগে পড়াশোনা করতাম। বেশ রাত্রির মানে রাত্রির 2-3টে নয়, কিন্তু রাত্রির 12টা অবধি জেগে পড়াশোনা করতাম, এরকম হয়েছে। পরের দিন সকালে আবার আমার অন্যান্য কাজ ছিল, বাড়ির কাজ, দুধ আনতে যাওয়া ইত্যাদি। তো এখন এইরকম একদিন পড়ছিলাম, তো তখন হয়তো 11টা বেজে গেছে, সমস্ত পাড়া ঘুমিয়ে পড়েছে, নির্ঝুম একদম, কিন্তু বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। তো তখন আমার হঠাৎ বৃষ্টিটার দিকে তাকিয়ে, জানলার বাইরে তাকিয়ে মনে হলো, এরকম কি সারা রাত্রি বৃষ্টি পড়বে? মানে আমি ঘুমিয়ে পড়বার পরে বৃষ্টি পড়বে কিনা তা তো আমি জানবো না, কিন্তু সারা রাত্রি কি বৃষ্টি পড়বে? তখন আমার এই লাইনটা মাথায় এলো যে অন্ধকারে সারা রাত, আমি যদি জেগে থাকতাম তাহলে হয়তো সকালে উঠে মাকে বা বাবাকে বলতে পারতাম যে অন্ধকারে সারা রাত বৃষ্টি পড়ছিল। তখনও এটা কবিতার লাইন হয়নি, তখনও এটা গদ্যের লাইন, অন্ধকারে সারা রাত বৃষ্টি পড়ছিল, এর মধ্যে কবিতা কিছুই নেই। তো তখন সবাই ঘুমিয়েছিল, সারা পাড়ায় ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়েছিল। আর তারপরে মনে হলো সবাই মানে কি, সত্যি সবাই? আমরা হ্যাঁ সবাই, রাজা ও ভিক্ষুক। এই যেই রাজা ও ভিক্ষুক কথাটা মাথায় এলো, তখন এটা কবিতা হয়েছে। বললাম এই রে, এবার কবিতা। আর যে অন্ধকারে সারা রাত বৃষ্টি পড়ছিল, সবাই ঘুমিয়েছিল, রাজা ও ভিক্ষুক। কিন্তু এর মধ্যে আমার তাকিয়ে চোখে পড়লো যে আমাদের উঠোনের সেই শিউলি গাছ, এবং এই শিউলি গাছটা এমন একটা গাছ ছিল যেটা, মানে সাধারণত শিউলি হচ্ছে মরশুমের ফুল, কিন্তু এই শিউলি গাছটা কিভাবে জানি না, কোনো একটা নিশ্চয়ই জেনেটিক গন্ডগোলের জন্য সারা বছর ফুল দিত। মানে শরৎকালে বেশি দিত এবং অন্যান্য সময় কম দিত, কিন্তু দিত। যাই হোক, এটা তো ওর একটা জেনেটিক পবিত্র গন্ডগোল ছিল, সেই অথবা জেনেটিক পাপ, যাই বলো না কেন তুমি। এখন এখন তো আমি তাকিয়ে শিউলি গাছটার দিকে তাকিয়ে, শিউলি গাছটা বারান্দার থেকে গিয়ে আলোটা শিউলি গাছটার উপর পড়েছে। কিংবা স্যার শিউলি গাছটা অপাবৃদ্ধ, সেই জন্য কোনো সময় ফুল ছাড়তো না। আরো ভালো কথা। তো এখন সেই বারান্দার আলোটা গিয়ে শিউলি গাছটার উপর পড়েছে, আর আমি দেখছি যে শিউলি গাছে ফুলগুলো ফুটছে। ব্যাস, তখন বাকি কবিতাটা সব মনের মধ্যে ঝরঝর ঝরঝর করে চলে এলো। আমি আমার ফিজিক্সের বইপত্র গুটিয়ে রেখে একটা কাগজ নিয়ে তাড়াতাড়ি করে কবিতাটা লিখতে বসলাম, এবং মোটামুটি মানে 5 মিনিটের মধ্যে কবিতাটা লেখা হয়ে গেল। এই হচ্ছে কবিতা লেখার ইতিহাস।
কবিতা কেন ভালো লাগলো ওর মধ্যে যাব না পলাশদা নেক্সট পরের কবিতায় না চলে না, যাবো? কেন বলো। ভালো লাগলো সেই জায়গাটা জানছেন? আমার খুব ভালো লেগেছে কবিতার ভেতরে কতগুলো দিক আমি ছিলয় বলছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তো মাত্র পংক্তি। আর প্রত্যেক পংক্তিতে ম্যাক্সিমাম 3টে, মানে বেশি হলে 3টে শব্দ আছে। আচ্ছা, এইটাকে যদি কোন একজন শিল্পীকে এই ছবিটা আঁকতে দেওয়া হতো, তাহলে কত বড় আয়োজন খাটাতে হতো তাকে, তাই নয়? একটা ইজেল লাগতো, তুলি লাগতো, রং লাগতো, এবং একদিনে রং শুকোয় না, ভালো রং হলে খানিকটা এঁকে তারপরে রেখে রাখতে হতো। তাহলে একজন শিল্পী এটা তার মাধ্যমে করতেন, তার জিনিস আলাদা। শিল্পীর ব্যাপারটাকে আমি শ্রদ্ধা করছি, কিন্তু কবিতার যে কত বড় জোর, এটা এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু ফুটে বেরিয়েছে, এটা আমাকে মুগ্ধ করে। শিল্পীর নিশ্চয়ই জোর আছে, আর শিল্পীর স্থায়িত্ব, তার ইজেল যদি খুব যত্ন না করা হয় পচে টচে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু শব্দগুলো থাকলে চিরকাল থাকে। অর্থাৎ কবিতার জোর যে কতটা, একটা কি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী একটা ছবি মাত্র এই কটা লাইনের মধ্যে কবি এঁকেছে। এটা আমার প্রথম, আমি আরো ভালো করে এটা বলতে পারি। আমি কখনো কখনো আমাদের ক্লাসে আমি এই কবিতাটা তো আমার মনেই আছে, আমি ব্যাখ্যা করি যে দেখো কবিতা এরকম হবে। আরো একটা ব্যাপার, এই যে পলাশদা বললো, এটা আমার ধারণাটা পরিষ্কার হলো যে যে রাজা ও ভিক্ষুক শব্দটা এলো কবিতা, কবিতা হয়ে গেল, এর আগে এটা গদ্য ছিল। আসলে বড় একটা প্রেক্ষিত এই দুটো শব্দের মধ্যে হঠাৎ কবিতায় বড় প্রেক্ষিত এসে ঢুকলো, বড় একটা মাত্রা, ডাইমেনশন যাকে বলি, এই কবিতাটা বহুমাত্রিক হয়ে গেল ওই রাজা ও ভিক্ষুক আসার পরে। এবং রাজা ও ভিক্ষুক তারাও ঘুমোচ্ছে, বৃষ্টি তখনও পড়ছে, শিউলি ফুল তখনও ফুল ফোটাচ্ছে। শিউলি ফুল রাজার জন্য ফুল ফোটাচ্ছে না ভিক্ষুকের জন্য? শিউলির এই পক্ষপাতিত্ব নেই। বৃষ্টি কি রাজার জন্য পড়ছে না ভিক্ষুকের জন্য পড়ছে? বৃষ্টির এই পক্ষপাতিত্ব নেই। এই বিশাল ব্রহ্মাণ্ড, এই প্রকৃতি, এই যে জীবন, একটা আরেকটা মহাজাগতিক জীবন। আমরা আমরা প্রকৃতপক্ষে প্রত্যেকে মহাজাগতিক জীবনের একটা অংশ। এই বোধটা যতক্ষণ না হচ্ছে না খণ্ডিত ভাবে, আমাদের প্র্যাকটিক্যালি আমাদের ঠিক মতো দেখা হচ্ছে না। আজকে আমরা তিনজন কিরকম জুড়ে বসে আছি না, আজকের দিনটা এই সময়টুকু আমরা তিনজন এক, এই বোধটাই যদি না তৈরি হয়, কি আজকের এই সময়টা এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে হয়? কিন্তু এইটুকুও তো নয়, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে জড়িত, একটা কসমিক ওয়ার্ল্ডের সঙ্গে সমস্তটা নিয়ে আমি যুক্ত। এই যে এত বড় একটা প্রেক্ষিত মাত্র এই কথা শব্দের মধ্যে দিয়ে পলাশদা এনেছে। এবং আজকে বলবো, তখন তো পলাশদা কবিতা লিখবে, আরো কবিতা লিখবে, বই বেরোবে, এরকম আমার ধারণা ছিল। আজকে বলবো যে পলাশদা যতই বলুক যে কবিতা আর বিজ্ঞানের তফাৎ নেই, কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন যে মানে কবিতা নিয়ে চিন্তা করলে তবে না, কবিতাটা যদি কেউ না লেখে তাহলে ভাবুক কবি যদি থেকে যায় তাহলে সেটা কবিতা হলো। এবারে শব্দটা ঠিক ঠিক মনে পড়ছে না। অর্থাৎ কেউ নিজেকে কবি ভেবে বা একটা কবিতা লিখেছি ভেবে যেটা ভাবলো ওটা কবিতা হলো না, তাকে বার করতে হবে। এই বারটা পলাশদা করলো না ঠিক। তাহলে এখন বলছি, যে মানুষটা পরবর্তীকালে কবিতা নিয়ে তেমন চর্চা করলো না, যে মানুষটাকে বিজ্ঞানের জগৎ জ্ঞানের জগৎ টেনে নিয়ে গেল, হ্যাঁ, সময়ই পেল না যে লোকটা কবিতার জন্য অনেক কিছু মানে বাধ্যত করা, ফলিত দিক দিয়ে করার, সে মানুষ এরকম একটা কবিতা লিখেছে। এটা ভীষণ। আর আরো একটা ব্যাপার আমি একটা মনে করি, বোধহয় বুদ্ধদেব বসু এটা মনে করতেন, একটা মানুষ সারা জীবনে যদি একটাও কবিতা লিখতে পারে না ঠিক ঠিক, তাহলেই সে কবি হিসেবে অমর থেকে যাওয়ার যোগ্য, সে ডিজার্ভ করে। এটা আমি মনে করি বাংলা সাহিত্যের এটা একটা উল্লেখযোগ্য কবিতা। পলাশদা সেই জবানবন্দি পড়েছে তো, কিন্তু এটাকে আমি সমস্ত কিছু ছাড়িয়ে আমি বলবো এটা একটা উৎকৃষ্ট কবিতা, আমার সারা জীবনে পড়া কবিতার মধ্যে একটা উৎকৃষ্ট কবিতা। একটা কথা বলতে মনে পড়ে গেল, এটা হচ্ছে যে ওই যে বললেন যে এই শিউলি ফুল সে কি রাজার জন্য ফুটছে বা ভিক্ষুকের জন্য, তারপরে যে রেফারেন্স দিলেন কসমিক ওয়ার্ল্ডে, সুমনের একটা গানের লাইন, নামি জহুরির দোকানে যখন দামি লোকেদের ভাবনা অন্য, আকাশে তখন সূর্য পাঠালো হীরের আংটি সবার জন্য। বাহ, বাহ। এই যে হীরের আংটি সবার জন্য কবিতাটায় মানে সূর্য গ্রহণের সময় কসমিক ব্যাপারটাকে কি
কিভাবে আবার দুম করে ছোট করে এনে আন্তরিক করে দেওয়া হলো, ইন্টিমেট করে দেওয়া হলো। খুব ভালো। সুমনের লেখা তো আমার তুলনা হয় না, গানেরও তুলনা হয় না। হুম। একটা প্রশ্ন, মানে আমাদের আলোচনাটা একটা এমন ক্রুশিয়াল পয়েন্ট এসে দাঁড়িয়েছে, আমার মনে হয় যে একটা প্রশ্ন আমি তুলতে চাই এখানে। তাহলে কবিতা আমরা কাকে বলবো? মানে কোন মুহূর্ত থেকে গিয়ে আম, একটা বক্তব্য, সেটা গদ্য থাকবে কিংবা সেটা পদ্য থাকবে, পদ্য বা গদ্য বলাটা খুব মুশকিল, কবিতা বললে ব্যাপারটা অনেকটা জেনারেলাইজড। তো কোন জায়গাতে গিয়ে একটা স্টেটমেন্টকে কবিতা বলবো আমরা? এই ভাতে হারামজাদি, না হলে মানচিত্র ছিঁড়ে খাবো, সেটার মধ্যে তো সে অর্থে কোনো কবিতা নেই, বিপ্লব আছে, সেখানে একটা ক্রাইসিস আছে, কিন্তু এটা একটা স্টেটমেন্ট, কিন্তু সেটা কখন, কেন আমরা তাকে কবিতা বলছি? পলাশদা, এখানেও সিনিয়র সিনিয়র হিসেবে তোমার দিকে আমি বাড়িয়ে দিই আগে। না, এখানে তারপরে তুমি সিনিয়র, তুমি বাংলার অধ্যাপক, এখানে তুমি সম্মানে আমার থেকে অনেক সিনিয়র। তুমি তুমি যেভাবে কবিতার কথা বললে ওরম ভাবে আমার গুছিয়ে বলা আমি কোনোদিন পারবো না। আমি আমি কবিতা অনুভব করি নিশ্চয়ই, সবাই তুমি অনুভব করো, আমি অনুভব করি, কিন্তু সেইটা ওইভাবে গুছিয়ে বলা, ওরে বাবা, তুমি যখন বলছিলে আমার আমাকে শুনে ভয় লাগছে। এই প্রসঙ্গে আরেকটা কবিতা আমি লিখে রেখেছিলাম, সেটা একটু পড়ে নিই। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে আশ্চর্য ভাতের গন্ধ। আশ্চর্য ভাতের গন্ধ রাত্রির আকাশে, তারা যেন আজও ভাত রাঁধে, ভাত বাড়ে, ভাত খায়, আর আমরা সারা রাত জেগে থাকি আশ্চর্য ভাতের গন্ধে, প্রার্থনায় সারা রাত। খুব ভালো কবিতা এটা। এটা আমার ভালো লাগে কবিতাটা। আমি আরেকটা লেখা পড়ে নিই, আমি এটাও লিখে রেখেছিলাম এই প্রসঙ্গতে আসবো বলেই। ইস, তোমাকে অভিবাদন প্রিয়তমা, শহীদ কাদরী। না, আমি একটা বল। কথা একটুখানি থামাচ্ছি, যে অবশ্যই। আমি লিখে রেখেছিলাম বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা। এটা শুনতে অনেকটা ওরকম লাগছে আমি একটা রবীন্দ্রসঙ্গীত লিখেছি, তো আমি অনুলিপি করেছিলাম বললে ভালো হয়। আচ্ছা, তারপর লিখে রেখেছিলাম মানে আমি টুকে রেখেছি। হ্যাঁ, তো যেখানে যেখানে গিয়ে ওই প্রশ্নটা ওঠে যে আসলে কোথায় গিয়ে একটা স্টেটমেন্ট কবিতা হয়ে যায়, কখন কখন একটা স্টেটমেন্টকে আমরা কবিতা বলবো, এই লেখাটা একটা তার খুব আদর্শ উদাহরণ বলে আমার মনে হয়। তোমাকে অভিবাদন প্রিয়তমা, শহীদ কাদরী। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকেই প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বন বাদার ডিঙিয়ে, কাঁটাতার ব্যারিকেড পার হয়ে, অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব B-52 আর MiG-21 গুলো মাথার ওপর দিয়ে গোঁ গোঁ করবে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকলেট, টফি আর লজেন্স গুলো প্যারাট্রুপারদের মতো করে ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা। ভয় বাহ, নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী, এবং আসন্ন নির্বাচনে সমরমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবচেয়ে গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। খুব ভালো গান এটা। হ্যাঁ, যাই হোক, এবারে কি আমার কবিতায় যেতে হবে? না, ও সরি, কবিতা কাকে বলে কঠিন। কোন জায়গাটা গিয়ে একটা একটা লেখাকে আমরা কবিতা, আমার মতো করে চেষ্টা করছি, আমি বুঝেছি। আমি মানে একটা ছন্দ কথা থাকলে বলি। তাকে ঠিক কবিতা বলে, কিংবা একটা ফরম্যাটে লেখা হলে তাকে কবিতা বলে, এটা ঠিক আমার মনে কখনো কখনো গদ্য পদ্য হয়ে যায়। যে আমার একটি বন্ধু, সে খুব ভালো লিখতো, সে লিখেছিল যে তোর ঠিকানা মনে নেই, তা বলে কি অনন্ত লিখে দেবো? আমার মনে হয়েছিল এটা তো একটা স্টেটমেন্ট, এটা তো একটা, আমরা কথা বলছি, আড্ডা মারছি, সেরকম একটা স্টেটমেন্ট, কিন্তু তা বলে কি অনন্ত লিখে দেবো? যখন অনন্ত হয়ে গেল তখন কিন্তু ওর একটা কবিতা হয়ে গেল বলে আমার মনে হয়েছিল। স্টেটমেন্টও তো কবিতা হয়। ব্রেক্টের সমস্ত কবিতা স্টেটমেন্ট। ব্রেক্ট কিন্তু খুব বড় কবি। ব্রেক্টকে আমরা নাট্যকার হিসেবে জানি, নাট্যকার হিসেবে জানলেও একটা বিরাট বড় পৃথিবীতে গ্রুপ আছে যারা মনে করেন ব্রেক যত বড় নাট্যকার তার থেকেও বড় কবি। এটা মানি না মানি, কিন্তু এরকম মানে ব্রেক তো সব কবিতা স্টেটমেন্ট। আমি আমার মতো করে প্রসঙ্গত বোঝাবার চেষ্টা করি। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, যেটা হয়তো শ্রীলয় এবং উপমায় তোমরা না জানতে পারো।
সেটা হচ্ছে যে সত্যপ্রিয় কিন্তু ব্রেখটের কবিতা বাংলায় অনুবাদ করেছে, মানে মূল জার্মান থেকে সত্য এবং আরেকজন দুজনে মিলে, অন্যজনের নামটা মারিয়া কিছু একটা, আমি মারিয়া জাদুঘরে- লুইস জাইওয়াল্ড, মারিয়া লুইস হ্যাঁ, জাইওয়াল্ড। মারিয়া বেঁচে নেই পলাশদা, জানো? এই বছরের এপ্রিল মাসে মারিয়া মারা গেছে, জার্মানিতেই মারা গেছে। ও ও মা, এটা আমি জানতাম না। হ্যাঁ, যাই হোক, গাড়ি মো- এরা দুজনে হ্যাঁ। মিলে মূল জার্মান থেকে বেক্টের কবিতা বাংলায় অনুবাদ করেছে, সেটা একটা বই আছে। যাই হোক, সত্য বলো। এই সুফি সাধকদের মধ্যে একটা কথা চালু আছে। সুফিরা বলে ভগবান কি যদি জিজ্ঞেস করা হয়, ইফ ইউ ডোন্ট আস্ক আই নো, ইফ ইউ আস্ক আই ডোন্ট। সুফিরা নাকি ভগবান সম্পর্কে এই কথা বলে। এটা কিন্তু আমি বলে নয়, এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও কিন্তু এটা আমার মনে হয় প্রযোজ্য। রবীন্দ্রনাথকেও যদি বলা হয়, রবীন্দ্রনাথ অনেক কথা বলবেন, একদম। রবীন্দ্রনাথ অনেক কথা বলবেন, কিন্তু রবীন্দ্রনাথও সারা জীবন ধরে ওরকম ভয়ঙ্কর একটা মানে ডাইনোসরাস সুলভ প্রতিভা নিয়ে রবীন্দ্রনাথও কিন্তু সারা জীবনই আসলে যদি বলা হয়, রবীন্দ্রনাথকে ভেতরের রবীন্দ্রনাথকে নিশ্চয়ই বলেছেন যে আমাকে যদি জিজ্ঞেস না করো কবিতা কি আমি জানি, জিজ্ঞেস করলে আমি জানি না। কিন্তু যে কবি সে তো কবিতাই লেখে। এবারে এটাকে যখন বাস্তব ছাল ছাড়িয়ে বিচার করবার দেখবার দরকার হয়, যেমন একটা ফুল যখন ফোটে সেটা অন্য ব্যাপার, কিন্তু এটাকে প্রত্যেকটা জিনিসও ছিঁড়ে খুঁড়ে ব্যাখ্যা করা যায়, এবং ব্যাখ্যা করলে একটা ধরাও পড়ে, রাসায়নিক ভাবে ধরাও পড়ে যে একে ফুল বলে। তো সেটা কবিদের দরকার হয় কিনা জানি না, আমার তো কখনো দরকার হয়নি। তো এখন যখন আমাকে এইরকম একটা প্রশ্নের মুখে ফেলা হয়েছে, আমি কতগুলো জিনিস বলতে চাই। যখনই কোনো একটা কথা বহু কৌণিক বিচ্ছুরণ ছড়াতে থাকে না, তখনই সে জায়গাটায় কবিতা তৈরি হলো, এরকম একটা ভাব তৈরি হয়। মানে একটা কথা, আমার খিদে পেয়েছে, কিংবা আমার দাঁতে ব্যথা করছে খুব, দাঁতের ব্যথা কি ভয়ঙ্কর ছিল হয়, যার হয়েছে একবার সবাই জানে জানি। যে উফ আমি পাচ্ছি না, আমার কি দাঁতেই ব্যথা হচ্ছে। এখানেও কবিতা হলো না, কিন্তু যখনই রিলকে বলছেন আই হ্যাভ আ টুথেক ইন মাই হার্ট, মারাত্মক কথা, আই হ্যাভ আ টুথেক ইন মাই হার্ট, তখনই কিন্তু উনি কিন্তু দাঁতের ব্যথার কথা বললেন না, উনি কিন্তু ওনার হার্টের ব্যথার কথা বললেন। কিন্তু কি ভয়ঙ্কর ভাবে এটা বহু মাত্রা ছড়াতে শুরু করলো অর্থে। এর অর্থ শুরু হয়েও থেমে থাকলো না, এর অর্থ দিগন্তের দিকে এগোতে শুরু করলে। কি বলছে রে বাবা, তার মানে কি দেখো, যে আমাদের দাঁতের ব্যথা হলে ডেন্টিস্টের কাছে গেলে দাঁত তুললে যন্ত্রণা সেরে যায়, কিন্তু যার হার্টে একটা এমন যন্ত্রণা কাতর দাঁত বসে রয়েছে, কোন ডেন্টিস্টকে দিয়ে তুলবে? তাহলে এতগুলো কথা কিন্তু ওই 3-4 লাইনে বলা আছে। যেমন একটু আগেই পলাশদার কবিতা সম্পর্কে পলাশদা কি সুন্দর বলছিল যে আমার এই অব্দি একটা গদ্য ছিল, যে রাজাও ভিক্ষুক এলো, তখন শিলয় আপনি কি মানবেন না, রাজাও ভিক্ষুক আসার পরেই এই গদ্য কেজো লাইনগুলো এরকম কাজের বাইরে বেরিয়ে একটা ময়ূরের মতো বিভিন্ন মানে অর্থ যোজনার পেখম বিস্তার করলে, এটাকে আপনি মানবেন না? মানতে পারবেন। আচ্ছা, আপনিটা ছেড়েই বলি। সেটা হচ্ছে যে মানে তাহলে এইটা এমন দাঁড়ালো যে যদি একটা শব্দবন্ধ, আবার সেই আমার প্রথম যে লেখার যে প্রথম পার্টটায় ফিরে যাই, যে একটা মনের ভাবকে প্রকাশ করার জন্য কতগুলি শব্দবন্ধ দিয়ে একটি বাক্য লেখা হলো। এবার আহ, সেই বাক্যটা যদি ডাইরেক্ট যে মানে, সেই মানের বাইরে গিয়ে একটা সেকেন্ডারি মানে বা একটা টার্সিয়ারি মানে, মানে একটাই যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ছাড়া যদি আরো কোনো দোতনা জাগাতে পারে, তাহলেই সেটা কবিতা হবে। এরকম কি কিছু মানে বার করতে পারি? ওটা উদ্দেশ্য, মানে ওইটা উদ্দেশ্য। হ্যাঁ, আমি শুনতে শুনতে এটা ভাবছিলাম, ওটাও উদ্দেশ্য। হ্যাঁ, ঠিকই। বলা যায় কি পরিপ্রেক্ষিতে কিছু বলো, দেখো জিনিসটা কিরকম জোড়া লেগে যাবে। তুমিও, আমি তো কিছু বললাম, আমি আরো বুঝি ব্যাপারটা, ওই যে বললাম ব্যাখ্যা করে হয়তো বোঝাতে পারছি না। ফলে তুমিও কি মনে করছো, তুমি কবিতা, এত কবিতা তুমি পড়ো, শুধু নয় তুমি মানে আমি তো আমার কবি জীবনে তোমাকে বাদ দিয়ে ভাবতেই পারি না, কোনোভাবেই ভাবতে পারি না। হ্যাঁ, একটা বই যখন তুমি বলো যে ভালো হয়েছে, তখন আমি বুঝি আমার কবিতা হয়েছে। তা তুমি কবিতার বিদেশি কবিতা, তোমার মনে আছে এক সময় আমরা তোমার ছাতের ঘরে এলিয়াস চর্চা করতাম, তোমার ঘরে আমরা পাবলো নেরুদা চর্চা করতাম,
পরবর্তীকালে তুমি বিদেশি কবিতা চর্চা করেছো, ফলে তুমি আমাকে এখানে সিনিয়র বলেছো। আমি সিনিয়রিটি মানছি না, আমি তো সিনিয়র নই। তুমি বরং আমাকে জুনিয়র হিসেবে একটা সুযোগ আগে দিয়েছিলে, আমি তো ব্যাট করেছি। এবারে তোমাকে পিছে নিয়ে গিয়ে আমি প্রশ্ন করি, তুমি একটু বলো তো কবিতা ব্যাপারটা কি। আমি তো রান করে এদিকে চলে এসেছি দাদা। না, আসলে আমি যে কারণে উত্তরটা দিতে সংকুচিত হচ্ছিলাম তার কারণ হচ্ছে যে ওই সেই কারণটা তুমিও বলেছো যে এর উত্তরটা না ঠিক মানে ঠিক শব্দের আকারে বাক্যের আকারে আমি কখনো ভাবিনি। মানে একটা জিনিস পড়ে মনে হয় যে হ্যাঁ এটা কবিতা হয়েছে। সেই সত্য তোমার মনে আছে সেই আমরা স্কুলে থাকতে না কি আমি কলেজে থাকতেই সেই একটা সেই বই আনা হয়েছিল, সেই কার লেখা মনে নেই, তার মধ্যে সেই রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা কবিতা ছিল। এসে এসে ভাই বোন চলো চলো যাই, পাকা পাকা আমগুলো পেড়ে পেড়ে খাই, এটা রবীন্দ্রনাথের উপরে লেখা। গান্ধীজির উপরে দেখবে তুমি, হায় রে হায় কার কাঁঠাল কার ঘামায় যায়, গান্ধীজির উপরে কবিতা। ওরে বাপরে বাপ, বললে এ বই ছেড়ে দেওয়া উচিত না, কিন্তু বইটা আমি খুঁজে বের করতে পারি এখনো। বইটার নাম ছিল কীর্তিগাথা। আমি কীর্তিগাথা। কিন্তু আবার দেখো রবীন্দ্রনাথ সম্বন্ধে ওই কবিতাটা তো, কিন্তু নবারুণ ভট্টাচার্যের রবীন্দ্রনাথ বলে একটা কবিতা আছে জানো? তার সবাই জাঙ্গিয়া পড়া তুমি একা পড়ে আল খাল্লা। তার তৃতীয় এবং চতুর্থ লাইন হচ্ছে জাহাজ কাপ্তেন তুমি আর সব মাঝি আর মাল্লা, সবাই জাঙ্গিয়া পড়া তুমি একা পড়ে আল খাল্লা। পুরন্দর ভাট লিখেছিল, ওট টু রবীন্দ্রনাথ। পুরন্দর ভট্টের বঙ্গানুবাদ। তো যাই হোক, না সত্য এই 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 প্রশ্নের এরকম মানে সাধারণভাবে বা ব্যাপকভাবে কোনো উত্তর আমি দিতে পারব, কিন্তু একটা জিনিস কবিতা হলো কি হলো না সে সম্বন্ধে নিশ্চয়ই আমার একটা বোধ আছে। সেই বোধটাও যে খুব সার্বজনীন হবে এরকম আমার কোনো দাবি নেই। একটা কথা স্যার আমি বলি, এটা এটা আমার একটা ব্যক্তিগত অনুভব। সেটা হচ্ছে যখন আমি জানি না আপনারা মানে কনসার্টের কতটা ফ্যান বা কনসার্ট কতটা আপনারা সেখানে মানে উপস্থিত থেকেছেন। তো মানে এই ধরনের একটা প্রচন্ড একটা উত্তাল কনসার্ট হচ্ছে, একটা হয়তো রক কনসার্ট হচ্ছে, সেই একটা রক গান যদি বাড়িতে বসে আপনি শোনেন সেটা একরকম অনুভূতি। কিন্তু যখন আমরা আরো হাজারটা মানুষের সাথে দাঁড়িয়ে ঘামে রক্তে একটা সেই মিলেমিশে গিয়ে এক হয়ে যাচ্ছেন, তখন কিন্তু অনুভবটা অন্য পর্যায়ে চলে। এরকম আমার হয়েছে, আমার মানে আমার দেশেও হয়েছে বিদেশেও হয়েছে, একবারে ঠিক কথা। ওই রক গানটা বাড়িতে শুনলে ভালো ভালো কিছুই হবে না, কিন্তু ওইখানে পরিবেশের মধ্যে একটা অন্য খারাপ গানও দেখবেন ভালো লেগে গেল। এর কারণটা হচ্ছে কালেকটিভ কনসিয়াসনেস। এবার সেই কনসিয়াসনেসটা তো একটা খুব জটিল কথা, ওটাকে আমি ব্যাখ্যা করতে যেতে চাই না। তো আমার মনে হয় কোথাও একটা অবচেতন মনের উত্তরণ বা একটা অবচেতন মনের কালেকটিভ একটা এফেক্ট যেরকম ওখানে পড়ে, কবিতার ক্ষেত্রেও সেরকম পড়ে, কারণ একটা স্টেট তৈরি হয়। সেটা হচ্ছে যখন সেই জায়গা থেকে একটা রেজোনেন্স হয়, তখন গিয়ে আপনার ওই স্টেটমেন্টটা ভালো লেগে যায় বা আপনি একাত্ম করতে হতে পারেন। সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন যে বিষ আর, এটা মুখে বলা, কোথাও লিখেছেন দেখিনি, সত্য, বিষ আর অমৃতের তফাৎ কি জানো? আসলে বিষ এমন একটা জিনিস যেটা বেশিক্ষণ খাওয়া যাবে না, অমৃত একটা জিনিস যেটা অনেকক্ষণ খাওয়া যাবে। যে জিনিসটা অনেকক্ষণ ধরে খাওয়া যাবে বুঝবে সেখানে অমৃতের ভাগ বেশি, আর যে জিনিসটা যত কম সময় ধরে খাওয়া যাবে বুঝবে সেখানে বিষের ভাগ বেশি। সেরকম কবিতার ক্ষেত্রেও খেলেই বোঝা যায় যে এটা, হ্যাঁ কবিতার ক্ষেত্রে খেলেই বোঝা যায় যে এটা আমার কবিতা। তো মানে দেখে আমি যে রসগোল্লা খাবো, ডাব খাবো, আমি চানাচুর খাবো, প্রত্যেকটা খাবার স্বাদ আলাদা। সেরকম আমি যে কবিতা যারা আমরা খাই, পলাশদা খায়, আপনি খান, আমি খাই, আমাদের কবিতা আমাদের চোখ বেঁধে দিলেও কবিতা খাওয়ার স্বাদটা পাচ্ছি কিনা আমাদের কিন্তু জিভে দিলেই আমরা বুঝতে পারবো এটা কবিতা খাচ্ছি। সেরকম যে কবিতাগুলো পড়ে আপনার কবিতা খাওয়ার স্বাদ হচ্ছে না, আপনি নিজেকে এভাবে হীনমন্যতায় ভোগাবেন না, তাতে কবিতার ক্ষতি করে দেবেন আপনি, বুঝেছেন? বলে দেবেন আপনি যে না এটা কি হয়েছে, কিছু হয়নি। আমরাও যদি একটা রেজোনেন্স বুঝতে না পারি তাহলে কারা বুঝবে বলুন দেখি, কাদের জন্য লেখা হবে? এটা আমি কিন্তু বলছি জানি, মঞ্চে মঞ্চে বলছি, তাতে যা হয় হবে। আমরা কি এবার পরের কবিতায় যাব? হ্যাঁ স্যার, যাওয়া যাক পরে। আমার পালা না পলাশদা? হ্যাঁ। আমার কবিতা পড়ে নদীর জলে। নদীর জলে নৌকো চলে, চোখের জলে কি
চোখের জলে মুখর কথা চলতে দেখেছি, নদীর জলে নৌকো চলে, চোখের জলে কথা, চোখের জলে তোমার কথার মুখর নীরবতা। নদীর জলে নৌকো এবং চোখের জলে তুমি, চোখের জলে বাজছে ব্যথার নিষিদ্ধ ঝুমঝুমি। চোখের জলের নদী এবং নদীর চোখের জল কালকে এবং আজকে এবং কালকেও সম্বল। সত্য, তুমি বলো যে এই কবিতাটা তুমি কিভাবে লিখলে, কিন্তু তার আগে আমি একটা দুটো কথা বলে নিই। বলো। আমার নিজের মনে হয় যে এই কবিতাটার থেকে শুধু প্রথম দু লাইনও একটা কবিতা হতে পারতো, শুধু প্রথম 4 লাইনও একটা কবিতা হতে পারতো। মানে আমি একথা বলছি না যে অতএব 8 লাইন দেওয়াটা উচিত না, কিন্তু আমি বলছি যে প্রথম দু লাইনেই একটা পুরো কবিতা প্রায় হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে ওই যে একটা চিত্রকল্প তৈরি করা হয়েছে, যে এই যে নদীর জলে নৌকো চলে এবং তার সঙ্গে চোখের জল, নৌকোর যে কি বলবো শেপটা, যে আকৃতিটা, এবং তার সঙ্গে চোখের যে আকৃতিটা, এই যে একটা চিত্রকল্পের সাজুজ্য তৈরি হলো, মানে শুধু এতেই একটা কবিতা হয়ে গেছে বলে আমার মনে হয়। কাজে কিন্তু তারপরের লাইনগুলো এই ধারণাটাকেই আরো পোক্ত করেছে, কিন্তু প্রথম দু লাইন অপূর্ব কবিতা হয়েছে। সত্য, তুমি বলো। আমার আবার যেন পলাশদা, আমার মানে তুমি যেভাবে বললে আমি ভাবিনি। অদ্ভুত ব্যাপার, আমারই কবিতা প্রায় কয়েক হাজার বারে কবিতা বিভিন্ন মঞ্চে টঞ্চে পড়ে বলেছি। কারণ কেউ না কেউ, অনেকে বলে আমি নাকি আর কবিতা লিখতে পারবো না, এটাই আমার শ্রেষ্ঠ কবিতা নাকি লেখা হয়ে গেছে, এরকম বলে নাকি? হ্যাঁ, এরকম বলেছি, যে অনেকে বলেছে যে আপনি যেটা বা আপনার সেরা লেখাটা লেখা হয়ে গেছে, সেটা প্রশ্ন নয়। পলাশদা যেটা বললে না, আমি এতবার পড়েছি অথচ এভাবে ভাবিনি। এই চোখের সঙ্গে নৌকো, এই যে আমি দেখেছি আমার কবিতার ক্ষেত্রে, লোকের ক্ষেত্রে, এই যে না ভেবে এটা চলে এসছে না, এটাই কবিতাটার ইউনিকনেস। আমি তো ভেবে করিনি, আমি তো বুদ্ধি খাটিয়েও করিনি। হ্যাঁ, এটা কবিতাটা লেখা হয়েছিল যে খুব পেইনফুল, মানে খুব মানে যন্ত্রণা কাতর ভাবে ছিলাম। চুনি নদীটা নষ্ট হয়ে গেছে পলাশদা আমাদের। আমার ছেলেবেলার চুনি নদী একবারে মানে গাছপালা অন্ধকার, এখন মানে আলো এসে অন্ধকারকে খুন করে দিচ্ছে, নদীর সৌন্দর্য খুন করে দিচ্ছে, বিচ্ছিরি অবস্থা। তো এবারে কি হয়েছে, সেইখানে দাঁড়িয়ে রয়েছি, নৌকো যাচ্ছে এবং ওই যন্ত্রণা মনের ভেতরে আছে। তখন ওইখান থেকে ওই যে যন্ত্রণা, যে নিষিদ্ধ ঝুমঝুমি দেখেছো, এখানেও কিরকম পাববোধ, নিষিদ্ধ ঝুমঝুমিটা দেখেছো তো, নিষিদ্ধ ঝুমঝুমি, ফরবিডেন যে গাছ, সেখান থেকে এমনি প্রেম বলতে যে অনুভূতিটা জাগে, দেখবে তার সঙ্গে না অকারণ একটা পেইনফুল একটা যন্ত্রণার সম্পর্ক থাকে। এটা ভয়ঙ্কর ব্যাপার। এটা কিন্তু মানে আমাদের সংস্কার থেকে আসছে সম্ভবত। প্রথম আমাদের আদি পিতা মাতা যিনি ছিলেন, বাইবেলের যদি নাও ধরো, হ্যাঁ ছিলেন, তাদেরও ভেতরে এরকম ঘটনা ঘটেছে। এইরকম ভাবে লিখেছি। আর আমাকে যদি বলো, আমার সবচেয়ে ভালো মানে ভালো লাগে যে নদীর চোখের জলের নদী এবং নদীর চোখের জল কালকে এবং আজকে এবং কালকেও সম্বল। আমি যেন মনে হয়েছে যে এই লাইনটার জন্যই বোধহয় আমি কবিতাটা লিখতে চেয়েছিলাম, জানো তো। আমরা প্রত্যেকটা মানুষ এখানে কিন্তু প্রেমের কবিতাটাকে, প্রেমকে ছাড়িয়ে আমার পরে মনে হয়েছে ছাড়িয়ে গেছে। ওই প্রেম নয়, আসলে মানুষের ভেতরে না একটা অপূর্ণতা জনিত যন্ত্রণা সারা জীবন থাকে। সবার থাকবে না, যার এই যন্ত্রণা আছে সে কিন্তু খুব আশীর্বাদ পুষ্ট মানুষ পলাশদা। যার কালকে মানে গতকালও যন্ত্রণা ছিল, আজও আছে এবং আগামীকালও যন্ত্রণা থাকবে। এই যন্ত্রণা কোনো গালাগালি দেওয়ার যন্ত্রণা নয়। আমরা পূর্ণ হতে পারছি না, আমাদের অপূর্ণ অবস্থায় আমাদের কিন্তু নিজেদের উইথড্র করে বেরিয়ে যেতে হবে। সে প্রেম বলো, কর্ম বলো, অনুভূতি বলো, কোনো কিছুই ইনফিনিটি অব্দি আছে। ইনফিনিটি অব্দি তো আমরা কেউ যেতে পারবো না। এই যে ইনফিনিটি মানে ইনফাইনাইট যে যন্ত্রণা, এই ব্যাপারটা আমি কবিতায় আনতে পেরেছি, এটা আমার ভালো লেগেছে। এটাই বললাম তোমাকে। তুমি এবার তোমার পরের কবিতা চলে যাও। খুব সুন্দর, খুব ভালো কথা। আমি খালি ওই যে তুমি যে বললে না শেষ দুটো লাইনই তোমার সবচেয়ে ভালো লাগে, মানে শেষ দুটো লাইন কিন্তু আমারও খুব ভালো লাগে, এবং মাঝখানের অন্য সব কটা লাইনও খুব ভালো লাগে। এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শেষ দুটো লাইন শুনে আমার ওই এই প্রসঙ্গত একটা কবিতার একটা লাইন মনে পড়ে, আসলে গানের লাইন,
নজরুলের একটা গানের লাইন, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, সেটা হচ্ছে যে ওই যে সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে, কি তৃষা আছে সে নদীর হিয়াতলে, ইত্যাদি ইত্যাদি। এখানে গানটা গাওয়ার গান নেই, কিন্তু এই সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে। আধুনিক কবিদের কাছে পলাশদা, আধুনিক কবিদের কাছে না নজরুলের জাজমেন্টটা মানে ঠিক হলো না, আন্ডার ভ্যালিড করে দিয়েছে। এটা একদম খাঁটি কথা, এটা একদম খাঁটি কথা। যাই হোক, এটা আর একটা বড় আলোচনার বিষয়, এই বিষয়ে আমরা এখন ঢুকবো না। আচ্ছা আমরা বলো এরপরে কি করব। আচ্ছা, তাহলে পরের কবিতাটা পড়া যাক। আমার এর পরের যে কবিতাটা পড়ার কথা, সেই কবিতার নাম হচ্ছে সহযাত্রিনীকে। আমরা শুনেছিলাম নামে কিছু আসে বা যায় না, অথচ এই যে আমরা দুজন এখানে বসে কেউ কারো নামই জানি না, এ বড় অসহ্য ব্যবধান। আসলে ব্যাপারটা হলো, নামে সত্যি কিছু যায় বা আসে না যদি নামটুকু শুধু জানা থাকে, আমরা যে সেটাও জানি না। আমরা শুনেছিলাম নীরবতা সোনার উপমা, অথচ এই যে আমরা দুজন এখানে বসে কেউ কোনো কথাই বলিনি, এ বড় অসহ্য ব্যবধান। আসলে ব্যাপারটা হলো, নীরবতা সত্যি উপমা সোনার যদি আগে বহু কথা বলা হয়ে থাকে, আমরা যে কোনোদিন কথাই বলিনি। না, তুমি আমার দিকে আর চাইছো না, আমি আর চোখে ভিড়ের বাসের ৫,০০০ চোখের দৃষ্টি ফাঁকি দিয়ে মাঝে মাঝে তোমাকে দেখছি। আমরা তো জানি এই চোখের দেখার চেয়ে মনের দেখাই বড় দেখা। সেটা ঠিকই যদি জানা থাকে মনে মনে আমাকেই দেখছো তুমি, কিন্তু আমি তাও তো জানি না। হে সহযাত্রিনী, দেখো, তোমাকে আমাকে কেউ জীবনের একই যাত্রায় একসাথে ভাসিয়ে দিয়েছে। এ কথার কি যে অর্থ তুমি তো তা জানো, তবু কেন তুমি সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছ নিরুদ্দেশ যাত্রা থেকে নেমে যেতে পরের স্টপেজে? শেষ। পলাশদা, এই কবিতায় একটা একটা আখ্যানের ভাব আছে। হ্যাঁ, ভেঙে দিয়েছো আখ্যানগুলোকে, ভেঙে। রবীন্দ্রনাথের ধরো বাঁশি কবিতায় যেমন একটা নিটোল আখ্যান আছে, এই কবিতায় তুমি আখ্যানটাকে ভেঙে দিয়েছো, কিন্তু আখ্যানের ভাব আছে। ফলে আমি অনেক কিছু বলবো না, আমাদের সময়ও কম বলে নয়, আমি বলবো না, দরকার নেই। খালি তুমি এই কবিতাটা কেন লিখলে এটুকুই যদি বলো না, পাঠকদের আমার মনে হয় খুব ভালো লাগে। হ্যাঁ, এই তো সব 65 বছর বয়সে বসে এই সমস্ত কথা তো বলা ভালো নয়। যে আবার একটা সুবিধা আছে, আবার সুবিধা আছে 65 বছর বয়সে সব বলে ফেলা যায়। এবং এই কবিতাটা আমি দেখতে পাচ্ছি আমার কাছে লেখা রয়েছে, এটা লেখা হয়েছিল পিটসবার্গে, আমি যখন থাকি 1984 সালে। এখন এই পিটসবার্গে আমি তো পিএইচডি করেছি, সত্য তুমি জানো। তো এখন ওখানে একটা ছিল, ব্যাপার ছিল যে প্রত্যেক শনি রবিবার একটা উইকেন্ডের টিকিট কাটা যেত। এই উইকেন্ডের টিকিট একটা $3 বা কত ছিল তখন দাম, সেটা কাটলেও যতবার খুশি যে কোনো বাসে খুশি যাওয়া যেত। হ্যাঁ, তো আমি করতাম কি, ওই শনিবার সকালে টিকিটটি কাটতাম এবং তারপরে ওই একটা বাসে উঠে বসতাম। সে বাসটা কোথায় যাচ্ছে আমি তাও দেখতাম না, যেখানে হোক যে গেলাম, তারপর সেখান থেকে নেমে আর একটা বাস ধরতাম। এই করতে 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 যখন সন্ধ্যা হয়ে যেত তখন বাড়ি ফিরে আসতাম। কাজে একদিক থেকে আমার এই যাত্রাগুলো খানিকটা নিরুদ্দেশ যাত্রার মতোই ছিল। মানে এমন নয় যে তোমার 33 নম্বরে বরুণ কাকুর বাড়ি যাওয়া, হ্যাঁ, খানিকটা নিরুদ্দেশ যাত্রা। তো সেই নিরুদ্দেশ যাত্রাতেই নিশ্চয়ই কাউকে দেখেছিলাম, সত্যি বলতে কাকে দেখেছিলাম, তার মুখ, এসব কিচ্ছু আমার এখন মনে নেই, কিন্তু নিশ্চয়ই এটাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যে কোনো একজনের মুখের দিকে তাকিয়ে মনে হয়েছিল যে এও কি আমার মতো নিরুদ্দেশ যাত্রায় উঠেছে, ব্যাস
তারপরে আর ব্যাখ্যা করবার কিছু নেই, তারপরে যা না হয়েছে না সেটা হচ্ছে ফাইন, সুন্দর 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 বলেছি। পলাদা, আমি আমার একটা খুব বিখ্যাত কবিতা পড়ি। হুম। এই কবিতাটা আমার খুব বড় কাগজে চুরি গিয়েছিল, জানো তো, মানে মানে আমার কবিতা আরেকজনের নামে ছাপা হয়েছিল। আমি প্রখ্যাত হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী সুবীর সান্যালের নাম মাধ্যমে পয়সা কড়ি দিয়ে কেস মেস করিয়ে কবিতাটা আবার উদ্ধার করি, যার জন্য এই কবিতাটা আমি বিভিন্ন জায়গায় পড়ি, যাতে এটা আমার কবিতা সবাই জানুক। উদ্ধার করতে পেরেছিলাম কারণ এই কবিতাটা আসলে সিম্ফনিতে বেরিয়েছিল বলে সুবিধা হয়েছিল। সিম্ফনিতে আজকের বই নয়। আচ্ছা, এছাড়াও অনেক জায়গায় কবিতাটা বেরিয়েছিল, কাজে হাইকোর্টে গিয়ে আমার এটা প্রমাণ করতে কোনো অসুবিধাই হয়নি যে এই কবিতাটা আমার চুরি গেছে, এবং সে কাগজও আমার কাছে ক্ষমা টমা চেয়েছিল। খুব বড় কাগজ, আমি নামটা উল্লেখ করলাম না, যিনি চুরি করেছিলেন তার নামও। এখানে একটা কথা বলি, সিম্ফনি হচ্ছে একটা কাব্যগ্রন্থ যেটা সত্যপ্রিয় এবং পল্লব বরণ পাল, মানে আমার ভাই যার কথা আগে বলা হয়েছিল, এদের দুজনের কবিতা নিয়ে এই বই বের হয়েছিল, এবং সম্প্রতি এর একটা নতুন সংস্করণও বেরিয়েছে। একবারে অবিকল বইটা। বাহ। হ্যাঁ, সংস্কার কিন্তু আরো ভালো করে বেরিয়েছে। আমরা খালি ভূমিকা লিখেছি দুটো, একবারে অবিকল, মানে বানান পর্যন্ত আমরা অবিকল পুরনো রেখে দিয়েছি। হুম। খালি প্রচ্ছদটা বদলেছি, আমরা দুটো ভূমিকা লিখেছি, এবং সে ভূমিকা আমরা প্রথম ভূমিকা নয়, উপসংহার শেষের দিকে আছে ওটা। তো যাই হোক, এই কবিতাটা আমি পড়ছি এই কারণে, এই কবিতাটা বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট। আগে বলি, আমি কবিতার নাম আলপনা। কালো কার্নিশে করটির মতো চাঁদ, কি বললাম পলাশদা? কালো কার্নিশে করটির মতো চাঁদ, ক্লান্ত বালিশ, ঘুম কেন ছাই আসে না? শুরুতেই বুঝি ঘটেছিল পরমাদ, কালো কার্নিশে করটির মতো চাঁদ, ছেনাল হাওয়ায় পাঠালোকে সংবাদ, আলপনা তোকে একটুও ভালোবাসে না, কালো কার্নিশে করটির মতো চাঁদ, ক্লান্ত বালিশ, এক ছিটে ঘুম আসে না। বাহ। এখানে আমি একটা কথা বলি, সত্য কালো কিছু বলবার আগে, কার্নিশের মতো চাঁদ। সত্য কিছু বলার আগে আমি বলি যে জানো, অনেক সময় না কবিতা শুধু তার আকার বা আকৃতির কি বলবো, একটা যে অনুপ্রেরণা তার থেকেও আসে। যেমন সত্য এবং আমার ভাই পল্লব একটা সময় খুবই অনুপ্রাণিত হয়েছিল এই কাব্য যে যে আকৃতিটা সেটার প্রতি। সেটা হচ্ছে ত্রিওলে। ত্রিওলে হচ্ছে 8 লাইনের কবিতা। সত্য আর একটু ভালো করে ব্যাখ্যা করবে। আর 8 লাইনের মধ্যে অনেক লাইন একই লাইনের পুনরাবৃত্তি এরকমভাবে থাকে। সেইগুলোর প্রতি এরা দুজনেই খুব আকৃষ্ট হয়েছিল, এবং এরা দুজনেই এই ব্যাপারে অনেক চর্চা করেছে, বহু ত্রিওলে লিখেছে। আমার ভাই তো ত্রিওলে 50 না ত্রিওলে 60 না কত ত্রিওলে 50 বাংলা সাহিত্যের প্রথম ত্রিওলে গ্রন্থ। মাইকেল মধুসূদন যেমন বাংলায় প্রথম সনেট গ্রন্থ বার করেছিলেন, মাইকেল প্রথম সনেটটিও লিখেছিলেন, হ্যাঁ, সেরকম বাংলায় প্রথম ত্রিওলের কোন বই পল্লব বরণ পালের বার করা, ত্রিওলে 50, খুব ভালো বই। আমার কাছে এখানেই নিয়ে বসে আছি বইটা আমি, পল্লবের বইটা। হ্যাঁ, আমারও সামনেই আছে, আমার টেবিলের উপরেই থাকে ওটা। হ্যাঁ, যাই হোক, তো এটা সেই ত্রিওলের কবিতা, কিন্তু সেটা তো এর আকৃতিগত ব্যাপার। এখন যে ভাবগত ব্যাপারের কথা সত্য কিছু বলবে। ভাবগত ব্যাপারে বলতে ত্রিওলে তুমি ঠিকই ধরেছো। ভাব তো, এটা তো এমনি ভাবটা পরিষ্কারই আছে। মানে এটা তোমাকে ব্যাপারটা বলি যে আলপনা শব্দটা এসছে একদম বাস্তব মেয়ে, হ্যাঁ, কিন্তু আমি বুঝেছিলাম যে আলপনার আমার প্রতি কোনো ভালোবাসা নেই, এটা একটা ভাঙা প্রেমের কবিতা। এবং ছেনাল শব্দটা ব্যবহার করেছি, হ্যাঁ, এটাকে ছেনাল, এটা ট্রান্সপার্ট এপিথেট অলঙ্কারও হতে পারে, অর্থাৎ একটা জিনিস আর একটা জায়গায়, যেমন ক্লান্ত বালিশ, বালিশ তো ক্লান্ত হয় না, ক্লান্ত তো আমি হয়েছি, তাহলে আমার ক্লান্তি বালিশে আরোপ করা, এটাকে ট্রান্সপার্ট এপিথেট অলঙ্কার বোধহয় ইংরেজিতে বলে। তা সেই অলঙ্কার প্রয়োগ এখানে আমি করেছি মানে হয়ে গেছে। তারপরে পরবর্তীকালে এই কবিতাটা প্রকৃতপক্ষে কি, আমি একটা কবিতা পড়েছিলাম অস্টিন ডবসনের, আমি জানি তুমি এটার কথা বলবে। হ্যাঁ, রোজ কি স্মৃতিতে।
Rose kissed me today. Will she kiss me tomorrow? Let it be as it may. Rose kissed me today. The pleasure gives way to a savior of sorrow. Rose kissed me today. Will she kiss me tomorrow? এই লেখাটা পড়ে ভীষণ মানে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম অস্টিন ডবসনের। এই হ্যাঁ, বলো। এই এটার একটা বাংলা অনুবাদ করেছিল, তুমি করেছিল না পল্লব করেছিল? আমি শোনাবো ওটা। আমি আজকে আচ্ছা, তুমি শোনাবে। হ্যাঁ, যদি তুমি বলতে চাও বলতে পারো, আমি ব্যাখ্যা করতে পারি। যদি তুমি চাও বলতে পারো, নাহলে আমি বলবো, তুমি বলতে পারো। বলো না, তুমি বলো না। আচ্ছা, এই 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 লেখাটা যখন নিয়ে পল্লবকে আমি শোনাই, পল্লব মুগ্ধ হয়ে এই লেখাটার আদলে একটা লেখা লেখে, মানে অনুবাদ বলা যাবে না, কিন্তু ঠিক, মানে ঠিক, ঠিক, ভীষণ ঠিক। ভীষণ প্রভাব আছে। ভাবানুবাদও বলা যাবে না, কিন্তু ভীষণ প্রভাব আছে। গোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজ, কালকেও সে কি ছুঁয়ে যাবে এইভাবে। যদি আসে হোক সাদামাটা তার সাজ, গোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজ। এক ফোঁটা এই ছোট্ট সুখের তাজ, বিষাদ পসরা বুকে মেলে রেখে যাবে। গোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজ, কালকেও সে কি ছুঁয়ে যাবে এইভাবে। আরো আরো পল্লবের খুব ভালো ভালো টিওলে আছে। এটা তো এর প্রভাব। আমি ওর অরিজিনাল একটা টিওলে, যেমন টিওলে 8 লাইনের কবিতা। এই শৈলীটা ফ্রান্স থেকে এসছে, মানে ফরাসি ভাষা থেকে। ফ্রান্স কিনা আমি বলতে পারবো না। আচ্ছা, এই কবিতার অদ্ভুত ব্যাপার, মাত্র 8টা লাইন থাকবে, প্রত্যেকটা কবিতা একটা লাইন আছে, এবং প্রথম লাইন, চতুর্থ লাইন এবং সপ্তম লাইন একেবারে এক থাকবে, রিপিট আছে। রোজ কিস মি টুডে, হ্যাঁ, উইল সি কিস, লাইনের রিপিট আছে। তাহলে প্রথম লাইন, চতুর্থ লাইন, সপ্তম লাইন একটা, আবার দ্বিতীয় লাইন আর অষ্টম লাইনও এক হবে। কি অদ্ভুত ব্যাপার না? এতগুলো লাইন কিন্তু এক লাইন, অর্থাৎ 5 লাইন কবি কবিতা লেখার জন্য পাচ্ছেন, তার মধ্যে একটা ভয়ঙ্কর কবিতা দাঁড়িয়ে যাচ্ছে। আমার অত্যন্ত প্রিয় একটা লেখা আমি শোনাই, পল্লবের লেখা, পল্লব বরণ পাল। ওর যে ত্রিয়লি 50 বাংলা সাহিত্যে প্রথম ত্রিয়লের গ্রন্থ। আমি এটার একটা ভূমিকা লিখেছি। হ্যাঁ, আমি পল্লবের একটা আমার খুব প্রিয়তম কবিতা ত্রিয়লে আমি শোনাচ্ছি। অনামিকা সেন, তুমিও কি যাবে চলে, সকাল বেলার শিউলি ফুলের মতো, প্রতিশ্রুতিকে নির্মম পায়ে দোলে। অনামিকা সেন, তুমিও কি যাবে চলে, পাথরে খোদাই চোখের নৌকো কোলে, দুঃখ আমার হবে না অসংযত। অনামিকা সেন, তুমিও কি যাবে চলে, সকাল বেলার শিউলি ফুলের মতো। কি কি অসাধারণ লিখেছে। আচ্ছা, সত্য। এবারে সত্য, তুমি যখন বললে তখন আমিও ওর একটা একটা এরকম টিওলে শোনাই। হ্যাঁ, মানে আমার শোনাও। সামনেও বইটা রয়েছে, আমি সামলাতে পারছি না নিজে। শোনাও, শোনাও, ভালো, ভালো। আমার বক্ষে মাথা রেখেছিল সুখ, আকাশ তখন বিষণ্ণ ঢাকা মেঘে, ঘনান্ধকারে দেখতে পাইনি মুখ। আমার বক্ষে মাথা রেখেছিল সুখ, মুহূর্তকাল সময়টা মিথ্যুক, জীবন জুড়ে সে ছোঁয়া বুকে আছে লেগে। আমার বক্ষে মাথা রেখেছিল সুখ, আকাশ তখন বিষণ্ণ ঢাকা মেঘে। বাহ, চমৎকার। বেশ সুন্দর, বেশ সুন্দর। একটা জিনিস একটু জিজ্ঞেস করবো, আমি হয়তো সেভাবে ফলো করতে পারিনি বলে। এটা হচ্ছে যে হ্যাঁ, আপনারা বলো। বললেন যে প্রথম লাইন, চতুর্থ লাইন, সপ্তম লাইন এক হবে। এবার এক্ষেত্রে হ্যাঁ, কি দ্বিতীয় লাইন আর অষ্টম লাইনও এক হলো না? হ্যাঁ, আমি দুটোই বলেছি, আমি বলেছি প্রথম লাইন, চতুর্থ লাইন, সপ্তম লাইন এক হবে, আর দ্বিতীয় লাইন আর অষ্টম লাইন এক হবে। ও ঠিক। আচ্ছা আচ্ছা, ওটা আমি মিস করে গেছি, সরি। না, তার মানে দেখো 1, 2, 3 এই তিনটে আলাদা আলাদা লাইন, তারপরে 5 আর 6, হ্যাঁ, এই 5টা মাত্র আলাদা লাইন আছে, বাকিগুলো হ্যাঁ। পুনরাবৃত্তি।
সেই জন্য অনুরোধ। সত্যই আগের কথাটা বলেছিল 5 লাইনে তোমাকে শেষ করতে হবে তোমার যা বলবার হ্যাঁ। আছে। শুধু তাই না, এখানে আরো একটা ব্যাপার আছে। ওই ওই যে 5টা লাইনের পরে, 5টা স্বাধীন লাইনের পরে যে অন্য লাইনগুলো যে আবার ফিরে আসছে, সেই ফিরে আসার একটা পরিস্থিতি থাকতে হবে, একটা অবকাশ থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। কিছু কিছু জিনিসে আবার ফিরে আসা যায় না। যেমন আমি একটা যা- উদাহরণ দিচ্ছি, ধরো তুমি যদি দেবব্রত বিশ্বাসের গাওয়া অকারণে অকালে মোর গানটা শোনো, রবীন্দ্রসঙ্গীত, হুম। ওখানে অকারণে অকালে মোর পড়লো যখন ডাক, তখন আমি ছিলাম শয়ন পাতি ইত্যাদি ইত্যাদি করে, যখন শেষকালে, হ্যাঁ, যে ওই যখন সে এসে গেছে যখন, তখন বলছে সেই নিমেষে হঠাৎ দেখি কখন পিছু পিছু এসেছে মোর চিরপথের সাথী বলে দেবব্রত ওখানে গানটা শেষ করে দিয়েছেন। গানে কিন্তু সাধারণত শেষ করে আবার স্থায়ীতে ফিরে আসে, কিন্তু উনি ফেরেননি, কেন ভাবের দিক থেকে এটা আর স্থায়ীতে ফিরছে না। ওই যে এসেছে মোর চিরপথের সাথী, ওইখানেই কিন্তু ভাবটার শেষ, তারপরে আবার অকালে মোর হলে হয় না। হ্যাঁ, Right, কিন্তু এইখানে right. এইখানে তোমার ভাবটা এমন হতে হবে যাতে ওই আগের লাইনটা আবার ফিরে আসা ফিরে যায়। আসতে পারে। হ্যাঁ, ফিরে আসা যায়, এবং এটা এটা মানে এভাবেও জোর করে সেটা বোধ হবে না, এভাবেও আরো ফিরে কিছু আসা মনে যায়। হবে না। এভাবেও ফিরে আসা যায়। হ্যাঁ, এখন আমি ঘরোয়া- প্রসঙ্গান্তরে যাওয়ার জন্য আমার পরবর্তী কবিতাটা পড়ছি। হ্যাঁ, শেষ কবিতা, শেষ কবিতা। হ্যাঁ, শেষ শেষ শেষ। তারপরে তুমি গোটাবে পলাশ দাও, না, আমার কবিতা পর তুমি তোমার শেষ কবিতা পড়বে। তারপরে তোমরা সবাই মিলে গোটাবে, আমি হ্যাঁ হু করে যাবো। আচ্ছা বেশ, লাটাই গোটানো। হ্যাঁ, হ্যাঁ, শেষ কবিতার নাম হচ্ছে বার্ধক্য। হুম, আক্রোশে দাঁত কিড়মির করতে গেলেই আজকাল মনে পড়ে দাঁতগুলো বাঁধানো, ওর আওয়াজে কেউ ভয় পায় না। রাগে যখন চোখে আগুন জ্বালাতে চাই, খেয়াল হয় চোখে পুরু পাওয়ারের চশমা, ওর মধ্যে আগুনের ঝলক চোখে পড়ে না কারো। পা ঠুকে যখন দাবড়াতে যাই কাউকে, ঝিঝি করে ওঠে, বয়স হয়েছে, হাঁটুতে বাত ধরেছে। একটা কেবল সুবিধে হয়েছে, আগে যাদেরকে আঙুল তুলে শাসাতাম তাদের দিকে এখন লাঠি তুলে বলতে পারি, এই যো খবরদার। বাহ। শেষ। পলাশ দা, তোমাকে আমি প্রশ্ন এখানে করার কিছু নেই, কবিতাটা তো একবারে সরাসরি যোগাযোগ তৈরি করছে। আমি সরাসরি যোগাযোগ তৈরি করা কবিতাকে খুব সম্মান করি, খুব কঠিন, জানো তো। সরাসরি যোগাযোগ করতে পারা কবিতা আর না করতে পারা কবিতার মধ্যে না করতে পারা কবিতাকে অনেকে গুরুত্ব দেয়, সরাসরি যোগাযোগ করে কবিতাকে দাঁড় করানো ভীষণ কঠিন কাজ, এখানে সেটা হয়েছে। তা আমি তোমাকে বলছি, তুমি কি এর কোনো ব্যাকগ্রাউন্ড বলবে আমাদের, না কথা বলবো? ব্যাকগ্রাউন্ডটা একটু মানে একটু শুনলে হয়তো আশ্চর্য লাগবে, তার কারণ মানে এখন এই কবিতাটা খুবই স্বাভাবিক মনে হয়। আমার 65 বছর বয়স হলো, ওই কয়েকদিন আগেই 65 পূর্ণ হলো, কিন্তু আসলে এই কবিতাটা 30 বছর কি তারও আগের লেখা। মানে মানে সুতরাং তখন নিশ্চয়ই আমার ফ্রয়েড দাঁত দাঁত ফ্রয়েড চোখ- বলেছিলেন যে 30 বছর বয়সে মৃত্যু চেতনা তৈরি হয়। আমার স্মৃতি বলছে মৃত্যু চেতনা জন্মার একটু পরে থেকেই শুরু হয়ে যায়, যখনই মানুষ ভালোবাসতে শুরু করে মা বাবা, তখন থেকে মৃত্যু চেতনা। ফ্রয়েড সব কথা বলে তার মতো করে। যখনই ভালোবাসা আবার তৈরি হয় তখনই তো হারানোর ভয়, সেখান থেকেই। হ্যাঁ, আমি দেখেছি আমার মৃত্যু চেতনার উপরে একটা মানে লেখা আছে, মানে গদ্য, তো সেখানে যখন আমি লিখছি, ফ্রয়েড পড়ে তো লিখিনি, তাহলে আমার মৃত্যু চেতনা যখন হচ্ছে তখন আমার অনেক বয়স কম। যাই হোক, ঠিক আছে, এটা ফ্রয়েডকে আমি খুব শ্রদ্ধা করি, খুব বড় বৈজ্ঞানিক, মনোবিজ্ঞানকে প্রথম একটা জায়গায় দাঁড় করিয়েছেন, এটা বিরাট ব্যাপার। 30 বছর আগে যখন লেখা, তখন সত্যি বলতে আমি যে আমার মানে বার্ধক্যটা অবশ্য ঠিক মৃত্যু নয়, ঠিক। মানে বার্ধক্যেও অনেক কিছু পাওয়ার থাকে জীবনে, একটা পরিণতি। একটা পরিণতি। এবং আমাকে যেমন এখন রাস্তায় অচেনা লোক আমাকে দাদা ফাদা বলে সম্বোধন করলে আমি বিরক্ত হই, মানে খানি মনে মনে কিছু বলি না। হ্যাঁ, যে মানে দাদু বলবে না তো বলবে না, মানে অন্তত কাকু তো বলবে, মানে এইটুকু সম্মান আমি আশা করতে পারি। তো কিন্তু যাই হোক, এটা নিশ্চয়ই মানে অনেক আগেকার লেখা, যেটা বললাম 30 বছর আগে। তখন আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যে আমার একটা সময় প্রবল কোমরের গন্ডগোলের জন্য আমি
সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, মানে মাসের মধ্যে 7 দিন 8 দিন আমি একেবারে শুয়েই থাকতাম, এবং তারপরে অন্যান্য দিনেও আমি খুব খাড়া হয়ে দাঁড়াতে পারতাম না, মানে খেলাধুলা টেলাধুলা সব তখন সেই সময় ছেড়ে দিতে হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তা কাজে সেই সময় একটা একটু বার্ধক্যের অকালবোধন বলতে পারো যে আমার জীবনে ঘটেছিল। কিন্তু তারপরে বাকিটা কল্পনা, যে সত্যি সত্যি বার্ধক্য হলে কি হবে। চোখে পুরো পাওয়ারের চশমা আমার এখনও নেই। তোমরা এখন বসে বসে যে চশমাটা দেখছো আমার চোখে, সেটাও আমি শুধু পড়াশোনা করার সময় বা কম্পিউটারের দিকে তাকানোর সময় পড়ি, রাস্তাঘাটে চলার সময় পড়ি না। এবং আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনি যখন রাস্তায় বেরোন তখন চশমা পরেন না কেন, তখন আমি তাকে উত্তর দিয়েছিলাম চশমা পরলে আমার দেখতে একটু অসুবিধা হয়। কাজে এই হচ্ছে ব্যাপার। কাজে সেই অর্থে বার্ধক্য এখনো আসেনি, এবং পা ঠুকে এখনো দাবড়ানোর ঠিক আছে, এখনো লাঠি ব্যবহার করি না। কিন্তু এগুলো সবই হচ্ছে কল্পনা, এগুলো যে আমার নিজের কথা ভেবে লেখা তা না। এখানে এই একটা মানে উত্তম পুরুষে যে বর্ণনাটা আছে, সেটা আমি মানে ঠিক আমি না, মানে একটা সার্বজনীন আমি ব্যাপার, এটা চেতনা। এই সেই। তুমি যদি আমাকে বলো এই কবিতাটা তো খুব সাধারণ কবিতা, একটা প্লেন কবিতাটা, কেন 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 এত মানে ভালো, ভালো তো কোথায়? এখন বার্ধক্য নিয়ে যদি বলো, আমি দেখেছি আয়নার সামনে দাঁড়ালে আমাকে, আমার ছেলেবেলায় তোমরা অনেকদিন দেখেছো, আমাকে এখন বড় সুন্দর লাগে। আমি তার থেকে বুঝেছি যে বুড়ো না হলে মানুষকে সুন্দর দেখতে লাগতেই পারে না, এটা আমি দেখেছি। তাই আমি আমার এটা একটা একটা, আশা আছে, কম বয়সে তো হলো না, যদি বেশি বয়সে হয়। হ্যাঁ এটা আমি দেখেছি। একজন এই যে স্নেহভাজনাকে, লোকজন, এরা ছোটবেলা থেকেই কন্দর্প কান্তি। হ্যাঁ, আমার তো সেটা হলো না, যদি আপনার মতো হয়। এই কোনো ব্যাপার না। তা আমার এটা ধারণা, এটা একটা মেয়েকে একবার জিজ্ঞেস করেছি, আমার স্নেহভাজনা একজন অধ্যাপিকাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি ভুল, আমার এরকম কেন মনে হয়। বলছে, ও একটা কথা বলেছিল, উচ্চারণটা বিক্রি হয়ে, সত্যদা আপনার তো কম বয়সে ওই গ্ল্যামুর ছিল না, কাজেই আপনার ঠিকই এখনই আপনাকে দেখতে ভালো লাগে। এটা প্রশ্ন না, মনের দিক দিয়ে এটা কোনো সন্দেহই নেই, একটা বৃদ্ধ মানুষের সৌন্দর্যের সঙ্গে একটা ওই সেজে গুজে চলার মানুষের কোনো সৌন্দর্য মানে তুলনা হয় না। একটা বৃদ্ধ মানুষের মনের প্রতিফলন হলেই বোঝা যায় যে একটা সুন্দর মানুষের সঙ্গে আমি কাজ করছি, কি কুৎসিত মানুষের সঙ্গে। মানুষ বৃদ্ধ না হলে মানুষ সত্যি সুন্দর হয় না, এটা আমি মনে করি। সাধে কি রবীন্দ্রনাথের বুড়ো বয়সের ছবি বিখ্যাত হলো? ঠিক সবারই তাই হয়েছে, আমি দেখেছি। ফ্রয়েডের যে ছবিটা, তবে রবীন্দ্রনাথ অবশ্য কম বয়সে হেঁটে গেলে আশেপাশে বাড়ি থেকে জানলা টানলা খুলে উঁকি ঝুঁকি মারতো লোকে, শুনেছি। একদম 17-18 বছর নয়, রবীন্দ্রনাথের সৌন্দর্যটা বেশি খুলেছে 25 বছরের পরে। কিন্তু এটা তুমি দেখবে ছবি দেখে হ্যাঁ, দেখবে। আমি এগ্রি করছি। আচ্ছা এবারে এই কবিতাটা কোথায় আমার মনে হচ্ছে যে এটাকে, এটার পক্ষে মানে কতগুলো বার্ধক্য টার্ধক্য ব্যাপারটা নয়। এই যে কবিতাটার প্রথম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লাইন অব্দি কিছু নয়। ওটাই তো মজা, 12 লাইন গাড়ি চালিয়ে কোথায় নিয়ে যাব বলছে না লোকটা, 12 লাইন গাড়ি চালিয়ে দিয়েছে। এবার এমন একটা জায়গায় নিয়ে গিয়ে গাড়িটাকে ফেললো, লোকে চমকে তার দৃশ্য দেখবে। সেটা কি, দাঁত দাঁত অনেক কিছুর কথা বললো। 12 লাইন ক্লান্তিকর একটা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে এনে সে কিন্তু বলছে যে আমার সব হারানোর পরেও আমি কিন্তু এখন লাঠি তুলে কথা বলতে পারি। এখানটাই কবিতা। হ্যাঁ, সে সমস্ত দাঁত মাত বাঁধানো, কিন্তু লাঠি তুলে, এটা জটায়ুর মতো ব্যাপার। জটায়ু না থাকলে রামায়ণ লেখাও তো নেই বাবা। জটায়ুর এই পৃথিবীতে মানে এইটা জটায়ুকে না মেরে ফেলার অপশন কোথাও দেওয়া নেই। কোন জটায়ুকে কোনোদিন মেরে ফেলা যাবে না, যায়নি। জটায়ু না থাকলে ফেলুদাও, জটায়ু না থাকলে ফেলুদাও লেখা এদিকেই যাচ্ছে। জটায়ু ডানা কাটা দেওয়া অব্দি অপশন দেওয়া আছে, কিন্তু জটায়ুর এক্সপিরিয়েন্স কোথায় যাবে? জটায়ুর সাক্ষী সমস্ত কিছুর, জটায়ু পদ বলে দিতে পারে। এই যে ঘটনাটা, জটায়ুর অভিজ্ঞতা, দাঁত চলে গেছে, এ চলে গেছে, কিন্তু হলে কি হবে, সে এখন লাঠি তুলে কথা বলে, অভিজ্ঞতা তুলে কথা বলছে। এই জায়গায় কবিতাটা আমার সুন্দর লেগেছে। বলে তো আমার কবিতায় চলে যাই। চলে যাও। এক সেকেন্ড একটা কথা জাস্ট বলেন দেবো স্যার। এই এই যে স্যার বললেন যে ব্যাখ্যাটা, সেটা শুনে একটা মানে একজনের একটা লেখা মনে পড়ছে, বনফুলের একটা লেখা, নিম গাছ। সেটা অপূর্ব। কবিতাটা, সরি পুরো কবিতা আমি বলার ঠিক নয়, ওটা তো অনুগল্প আর কি। তো কবিতার মতোই। যদিও সুমন গদ্যেও সুর দিয়েছেন, সুর দিয়ে গান গেয়েছেন এই কবি, এই গদ্যে কবি সুমন
সুমন চট্টোপাধ্যায় ছিলেন তখন। সুমন হ্যাঁ, আহ, এই গদ্য থেকে গান বানিয়েছেন এই কবিতা, কি বলবো আবার, সেই গদ্য আর কি। তো ওখানেও হ্যাঁ, যে সেই একটা চলন আছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু অনেকখানি যাওয়ার পরে কোথায় যেন চলে গেল, যেটা স্যার বলছিলেন যে যাচ্ছে 10-12 লাইন, প্রথম 10-12 লাইন যাচ্ছে যাচ্ছে, তো তারপরে কোথায় যেন একটা চলে গেল, হুম এটাই মানে একটা কবিতা। উত্তরণ। ওই বনফুলেরটাই হচ্ছে একেবারে শেষ লাইন, আমাদের পাশের বাড়ির কি বউটার ওই দশা নাকি এরম এরম হ্যাঁ দিয়ে হ্যাঁ শেষ হ্যাঁ লাইনটা। হ্যাঁ 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 হ্যাঁ। প্রসঙ্গত একটা কথা বলি, এই গদ্য থেকে গান কিন্তু মানে তার আগেও প্রচুর ছিল বাংলায়, মানে ওই যে যারা ছিলেন, যারা কথক ঠাকুর ছিলেন, তারা কিন্তু হ্যাঁ, হ্যাঁ। গদ্যকে গান করে গাইতেন। এবং রবীন্দ্রনাথের চণ্ডালিকা গীতিনাট্য মোটামুটি পুরোটা হচ্ছে গদ্যে সুর দেওয়া। হুম, দেখো চণ্ডালিকা। এটা আমি আচ্ছা, লক্ষ্য করে দেখিনি। হ্যাঁ হ্যাঁ চন্দ্রলেখা হ্যাঁ। শুনেছি, তবে অনেকদিন আগে শুনেছি, কিন্তু লক্ষ্য করিনি। চণ্ডালিকা তুমি আপনি বলছেন এইবারে আহ, আহ, জল দাও যে হ্যাঁ, এটাই। মানব তুমি সেই মানব আমি কন্যা। হ্যাঁ ঠিকই আছে, ফলে দা পরের কবিতায় চলে যাই। না না, জল দাও জল দাও ওই জায়গাটা সবচেয়ে ভালো উদাহরণ না, সবচেয়ে ভালো মানে ওখানটা তো তবু একটু মানে কাব্য ভাব আছে। এটা হচ্ছে যে মানে ওই যে আম, ওই যে তোমার মায়ের সঙ্গে চণ্ডালিকার যখন কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মনে আছে আমার। ওই সমস্ত যাকে ওগুলোর বিস্তারিত যাওয়ার দরকার নেই, যার মনে হবে সে দেখে নিও, কিন্তু ওটা গোটাটা গদ্যে। হ্যাঁ, হুম। আচ্ছা, সত্য তোমার কবিতায় এসো। আমার হ্যাঁ। শেষ কবিতা নদী। নদী আমার নদী, আমি তোমার কাছে যদি আমার দুঃখ ফেলে রাখি, তুমি জ্যান্ত জলের পাখি, তাকে ভাসিয়ে নেবে তবে। এবার নদী আমায় কি বলছে শোনো। নদী আমায় বলছে, ছেলে আমার ছেলে, তুমি আমার কাছে এলে তোমায় নদী হতে হবে। নদী নিয়ে এত কবিতা লেখা হয়েছে, তারপরেও এত সুন্দর। কবিতা লেখার আছে। এটা হ্যাঁ। বেশ সুন্দর, হুম, বেশ ভালো লাগলো। নদী নিয়ে আমার নদী অনেক আমার- প্রিয় কবিতা আছে, তার মধ্যে এটা একটা। পলাশদা এটাও রবীন্দ্র পুরস্কার, এটাও আমার রবীন্দ্র পুরস্কার। নদী আমার- আহ, তো নদী নিয়ে আর একটা দুটো কবিতার কথা স্মরণ করে আমরা আজকে শেষ করতে পারি। আমার এক্ষুনি একটা কবিতার কথা মনে আসছে, প্রেমেন্দ্র মিত্রর। হ্যাঁ, দুঃখী নগর কি চাও সুধাই যদি, বলবে হয়তো একটি ছোট্ট নদী। দুচ্ছাই, তারপরের লাইনগুলো তো মনে পড়ছে না। ঠিক আছে, আম, তাতে কি আছে? যার জলে কেঁপে কি যেন ছায়া, অসম্ভবের হবে ক্ষণিকের মায়া, দুঃখী নগর ভুলে গেছে কবে তার, নদী ছিল এক আজ সে সখী নালার। আচ্ছা, অতল তোমার দেখা পেয়ে চিনতে পারিনি বলে, হৃদি ভেসে গেল অলকনন্দা চলে। করো আনন্দ আয়োজন, আঁকা বাঁকা পাহাড়ের শানুতলে, সে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছো অতল, করেছিলে, পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়ে রইল যে, পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে। কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকনন্দা জলে। জয় গোস্বামী, এটা খুব বিখ্যাত কবিতা। যারা বৃষ্টিতে ভিজছে। যারা আমরা কি এখানে শেষ করব? আর শেষ করো আপনি একটু পলাশদা। গোটাবেন বলেছিলেন যে, লাটাই এনেছেন। হ্যাঁ, মানে আসলে মানে গোটানোর কিছু নেই, আমরা যে সুতো ছেড়ে দিয়েছি সে সুতো আর গুটিয়ে আনা তো যায় না, সে সুতো এখন ছড়ানো রইল সবার জন্য। ঠিক আছে। আমাদেরকে এখান থেকে ছেড়ে দিতে হবে, মানে আমাদেরকে এই খেলার থেকে এখন অবসর নিতে হবে। মনে পড়ে সেই রামায়ণের আদি শ্লোক, যেখানে মহাকবি বাল্মীকি যখন বনে বনে ঘুরে বেড়াচ্ছেন দেবী সরস্বতীর সন্ধানে, হঠাৎ করে ওনার চোখে পড়ে এক ব্যাধ মারতে উদ্যত মৈথুনরত পাখির দয়কে। ওই মুহূর্তে যেন ফেস ট্রানজিশন ঘটে যায়, দস্যু বাল্মীকি হয়ে ওঠেন মহাকবি। ওনার মুখ দিয়ে বেরিয়ে আসে রামায়ণের প্রথম শ্লোকটি। আমাদের মহাকাব্যিক পুরাণ মতে ওই দিন কবিতার জন্ম হয়েছিল। এইরকম বিভিন্ন আলোচনা কিন্তু চণ্ডীমণ্ডপে চলতেই থাকবে, আপনারাও থাকবেন কিন্তু।
আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। বলাই বাহুল্য যে আজকের এই আলোচনাটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার ইত্যাদি করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আর আপনাদের মতামতটাও কিন্তু আমরা শুনব। কমেন্ট বক্সে লিখে জানাবেন কবিতা নিয়ে আপনারা কী ভাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। চণ্ডীমণ্ডপের একটাই মোটো, আড্ডা হোক, বিতর্ক হোক। ধন্যবাদ।